নমস্কার, নিউজ 18 বাংলা সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের 6 জন বিশিষ্ট অতিথি যারা আমাদের আজকের বিতর্ক সভার প্যানেলিস্ট, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বাগত আমাদের মধ্যে উপস্থিত সকল বিশিষ্টজনকে। সোজা সাপটা মেগা ডিবেট যাদের ছাড়া সম্ভব ছিল না, তারা হলেন আমাদের স্পন্সররা। সোজা সাপটা মেগা ডিবেট প্রেজেন্টেড বাই মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি সরষের তেল, স্কিপার পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপ, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্পেশাল পার্টনার্স इंटरनेशनल इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट, GIS ग्रुप एजुकेशनल इनिशिएटिव्स, बंगाल टाइम्स। अब घर बनाना बच्चों का खेल है। हेल्थ पार्टनर नारायण मेमोरियल हॉस्पिटल बेहाला, रियल एस्टेट पार्टनर मार्लिन ग्रुप, एसोसिएट पार्टनर भारती डायग्नोस्टिक सेंटर, आदि ढाकेश्वरी वस्त्रालय गड़ियाहाट, ट्रायंगुलर पार्क, तारा ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। সোজা সাপটা মেগা ডিবেট শুরু করার জন্য ডেকে নিচ্ছি এডিটর ইস্ট নেটওয়ার্ক 18 বিশ্ব মজুমদারকে। প্লিজ কাম অন দি স্টেজ। নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা মেগা ডিবেট। বাঙালি মানেই তর্কপ্রিয়। তর্কের জ্বালানি ছাড়া বাঙালির নাকি চিন্তায় গতি আসে না। উত্তম নাকি সৌমিত্র, মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল, ধর্ম নাকি জাতি, সহজ প্রশ্নেও তর্কের ইন্ধন খুঁজি আমরা। আর রাজনীতি হলে তো কথাই নেই। পাড়ার চায়ের ঠেক থেকে বাড়ির খাওয়ার টেবিল, রসনা তৃপ্তির মঞ্চ হয়ে ওঠে তর্কের তুফান। তর্ক বাঙালির অভ্যাসে, তর্ক বাঙালির মননে। 2019 সাল থেকে বাঙালি সেই মননেরই সঙ্গী নিউজ 18 বাংলা। আমরা 2014-এ এই চ্যানেল শুরু করেছিলাম, আর 2019-এ এই সোজা সাপটা অনুষ্ঠান। আমাদের তর্কের মঞ্চে কথা হয় সোজা সাপটা। 2019 থেকে 2024 গত 5 বছরে সাফল্যের সোপান চড়েছি আমরা। দর্শকদের ভালোবাসা বেড়েছে, ধারে ভারে বেড়েছি আমরা। আপনাদের একটা খবর জানিয়ে দিই, ডিজিটাল মাধ্যমে আমরা এই মুহূর্তে গোটা ভারতবর্ষে 1 নম্বর তো বটেই, ন্যাশনাল চ্যানেলগুলোর থেকেও এগিয়ে। শুধুমাত্র এই মাসেই আমাদের ভিউয়ারশিপ শুধুমাত্র ইউটিউবে 310 মিলিয়ন। সুতরাং আপনাদের সহযোগিতা, সাহায্য না পেলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। কিন্তু এই সোজা সাপটার কেমন ছিল, সোজা সাপটার এই গত 5 বছর, আসুন একবার ছোট্ট করে ফিরে দেখি। রাজনীতি কথার লড়াই, সেই লড়াইকেই মঞ্চ দিই আমরা। এই মঞ্চে কথা হয় সোজা সাপটা, সোজা প্রশ্ন, সাফ জবাব। কেউ কেউ তো বলছে আপনার সাথে বিরাট সেটিং রয়েছে। কার সাথে? ইডিসি ভাই আপনার সাথে। তাহলে আমাকে 12 বার ডাকবে কেন? প্রাইম টাইমের একঘেয়ে হট্টগোলে যুক্তির লড়াইয়ের নাম সোজা সাপটা। নির্ভীক, অকপট, অপ্রতিরোধ্য। এবারের লড়াইটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে? পথ চলা শুরু 2019-এ। লোকসভা, বিধানসভা থেকে পঞ্চায়েত, পুরসভা, এক ভোট থেকে আর এক ভোট, এক জেলা থেকে আর এক জেলা, মাটির কথা উঠে এসেছে সোজা সাপটার মঞ্চে। এই পৃথিবীতে 3 ধরনের লোক আছে: লোভী, ভোগী এন্ড ত্যাগী। গত 5 বছরে বেশ বদলেছে রাজনীতি, লুক বদলেছি আমরাও। আরো আধুনিক, আরো ঝকঝকে, আরো ক্ষুরোধার। ভোটের মরশুমে এক মঞ্চে সব প্রার্থী আমনে সামনে, সে আনে। কখনো টান টান বিতর্ক সভা, কখনো আবার হট সিটে ভিভিআইপিরা। আমাকে অ্যারেস্ট করান, আমি একদিনও ডায়মন্ড হারবারে পা রাখবো না। আর বিরুদ্ধে আপনি দাঁড়ান, মানুষের দরবারে লড়াই হোক। আমার এরকম অনেকবার মনে হচ্ছে আর রাজনীতি করবো না। কেন?
যেটা হচ্ছে সেটা আমার পছন্দ নয়। সোজা সাপটার মঞ্চে নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের প্রশ্নের মুখোমুখি রাজনীতির দিকপালরা। রাজ্যপাল বলছেন আপনাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে। সুখেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপিতে নাকি 3টে গোষ্ঠী। ভোটের অঙ্ক বুঝতে বাংলার বাইরেও গেছে সোজা সাপটা, কখনো উত্তরপ্রদেশে, কখনো ত্রিপুরায়। রামের অযোধ্যা থেকেও সোজা সাপটা। সরজুর তীর থেকেই এবার সোজা সাপটা। 24-এর মহারণ এবারেও ময়দানে আমরা। বাংলার মাটি, বাঙালির মনন আর রাজনীতির সমীকরণ, তিনের মিশেলেই সফল সোজা সাপটা। 5 বছরের এই সফরে আমাদের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও। আঁকা বাঁকা জীবনের গ্রাফে আমাদের এই পথ চলা হোক সোজা সাপটা। শুক্রবার রাত 8টা মানেই সোজা সাপটা, যুক্তি পাল্টা যুক্তি, জমজমাট তর্কের আসর। ভাবছেন নিশ্চয়ই সোজা সাপটা তো প্রতি শুক্রবারই হয়, তাহলে এই সোজা সাপটা মেগা ডিবেট কেন? ভোট তো সারা বছরই হয়, কিন্তু লোকসভা মানে মেগা ফাইট। এই মেগা ফাইটের হাল বুঝতে জেলায় জেলায় ঘুরেছি আমরা। সোজা সাপটার মঞ্চে প্রার্থীদের প্রশ্ন করেছি, জনতার কথাও শুনেছি। ভোটের শেষ লগ্নে এসে এবার সোজা সাপটা মেগা ডিবেট, আরও ক্ষুরোধার, আরও তীক্ষ্ণ। এতদিন আপনারা যে সোজা সাপটা দেখে এসেছেন, এটা তার থেকে একটু আলাদা, অন্য রকমের বিতর্ক সভা। প্রথমে বিতর্ক, তারপর মগজাস্ত্রে শান দেওয়ার জন্য বিশেষ রাউন্ড, সবশেষে জনতার প্রশ্ন। এটাই সোজা সাপটা মেগা ডিবেট। আসুন তাহলে শুরু করা যাক। শুরুতে চেনা পরিচিত ফরম্যাট, একটি মোশন যার পক্ষে বা বিপক্ষে বলার জন্য প্রত্যেক প্যানেলিস্ট 3 মিনিট করে সময় পাবেন। তারপর আধ ঘন্টার বিতর্ক সভা অর্থাৎ তর্কযুদ্ধ। তারপর আজকের মোশন সম্বন্ধে দু একটা কথা এটা বলা দরকার বলে আমার মনে হয়। সেটা হচ্ছে, নির্বাচনী গণতন্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ হলো ভোটার। আমরা যখন সাংবাদিকতা করতাম, আজ থেকে 30 বছর আগে যখন শুরু করেছিলাম, তখন কিন্তু অনেক কিছুই জানতাম না, কারণ অনেক কিছুই আমাদের জানা ছিল না। ভোটার এমন একটা শব্দ, তাদের ভোটেই সরকার তৈরি হয়। কিন্তু ভোটের এই কুরুক্ষেত্রে ভোটার তো শুধু ভোটার নন, কখনো তিনি আদিবাসী ভোটার, কখনো তফসিলি ভোটার, কখনো সংখ্যালঘু ভোটার, কখনো ওবিসি ভোটার, কখনো মতুয়া ভোটার, কখনো জাট ভোটার, কখনো যাদব ভোটার, কখনো জাটব ভোটার। আমাদের সময় এটা ছিল না। তবে কি আজ আমাদের পরিচয় শুধুই ভোটার? এ নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের আজকের মোশন, ভোটার আমি, ভোটার তুমি, ভোট দিয়ে যায় চেনা। প্রথম অতিথি এই বিতর্ক সভার, যিনি প্রথম ওপেনিং ব্যাটসম্যান, রাজ্যের শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্রাত্য বসু। দিল্লি দখল হবে, কার জিত হার হবে, দিল্লি দখল হবে, কার জিত হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। জনগণ দেখছে আমাকে। সংগ্রাম সংগ্রাম সিংহাসনে। নমস্কার। আমি শুরুতে একটা উদ্ধৃতি বলতে চাই। এটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট উইলসন এবং রুজভেল্টের বিদেশ নীতির যিনি পরামর্শদাতা ছিলেন, বার্নার্ড বেরুচ। তিনি এই ভোট সম্পর্কে একটা খুব খাঁটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ভোট ফর দ্য পার্সন হু প্রমিসেস লিস্ট, হি উইল বি দ্য লিস্ট ডিসঅ্যাপয়েন্টিং। অর্থাৎ তাকেই ভোট দিন যিনি কম প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতি দিলে জুমলা করেন না, মিথ্যে কথা বলেন না, এবং যার ফলে লোকের ঠকার ভয় সব থেকে কম থাকে। এবার
এই জুমলা ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার জুমলা তো মোটামুটি এখন প্রবাদ প্রতিম। এটা আমরা গত 2 মাস ধরে প্রায় সমস্ত জনসভায়, পথসভায় ঘুরে ঘুরে আমরা বলেছি। সেগুলো এখন লোকের কানেও আমার ধারণা খানিকটা ভাঙা রেকর্ডের মতো লাগে। 15 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, 2 কোটি চাকরি দেবেন বলেছিলেন, সেগুলো কিছু হয়নি। ফাইনালি এগুলো না দিতে পেরে জুমলা করতে করতে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে উনি এখন হয়ে গেছেন বেনারসের ঘাটে মাঝে মাঝে সাক্ষাৎকার দিতে গিয়ে কেঁদে ফেলছেন। আমরাও কাঁদছি তার সঙ্গে, ভারতের জনগণও কাঁদছে। তা উনি হয়েছেন এখন পরমাত্মা কাঁদতে কাঁদতে, আর আমরা হয়েছি, ভারতের জনগণ হয়েছে প্রেতাত্মা। এই পরমাত্মা এবং প্রেতাত্মা এই সমীকরণের ওপর দাঁড়িয়ে আছে যে ভোটার কাকে ভোট দেবে এবং ভোটার কাকে ভোট দেবে না। তিনি একই সঙ্গে বলছেন যে ভারতবর্ষের ইকোনমি এমন জায়গায় নিয়ে যাবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ 3টি দেশের মধ্যে, ওনাকেই কোট করা যাক, তিনি বলছেন 5 ট্রিলিয়ন ইকোনমি। আর 5 ট্রিলিয়ন ইকোনমি মুখে বলছেন, আর 5 কেজি করে আনাজ 80 কোটির হাতে তিনি ধরিয়ে দিচ্ছেন। মানে তার কাছে এই অর্থনীতির মানে হচ্ছে যে 5 কেজি করে আনাজ দেব, আর ভারতের সবথেকে বড় শিল্পগোষ্ঠীর হাতে 5টা এয়ারপোর্ট ফ্রিতে আমি দিয়ে দেব। এই রকম দেশের যে জিডিপি গ্রোথ যেখানে সবথেকে তলানিতে, স্বাধীনতার পর এই রকম বেকারিত্ব এর আগে কখনো দেখা যায়নি। সেখানে এই বড় বড় গালভারি কথা, এবং ফাইনালি 2 জন মাত্র লোকের হাতে গোটা ভারতবর্ষ সঁপে দেওয়া, এবং সেই 2 জন লোকের পেছনে আসলে তারই 2 জন স্বজাতীয় ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন। মোট এই যে 4 জন লোক চালাচ্ছেন ভারতবর্ষ, আমার মনে হয় ইভেন ডিস্ট্রিবিউটেড ওয়েল, এই যে সুবিন্যস্ত যে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে প্রতিনিধিত্ব করা, সেই রকম একটা সরকার, সেই দিকে তাকিয়ে আমার মনে হয় ভারতবর্ষের মানুষ ভোট দেবেন। আর ফাইনালি পরমাত্মা এখন ধ্যানে বসেছেন। এই ধ্যান আমার ধারণা আবার 4 তারিখে তার জ্ঞানচক্ষু উন্মিলিত হবে। আর ততদিনে আমার ধারণা ভারতবর্ষের মানুষের জ্ঞানের নাড়িও যথেষ্ট টনটন হয়ে গেছে। 4 তারিখ সেই ধ্যান খুলবে বটে, সেই ধ্যান ভাঙবে বটে, কিন্তু আমার মনে হয় বিড়াল তপস্বীর জ্ঞান ভাঙলে আমাদেরই বা কি যায় আসে। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ব্রাত্য বসুকে। আসন গ্রহণ করুন। পরের বক্তা কংগ্রেসের পক্ষে সৌম্য আইচবাই। মোশন ছিল ভোটের আগে, ভোটের তুমি ভোট দিয়ে যাচ্ছে না, ওই তো ভোট তো শুধুমাত্র ভোটার আমি, ভোটের তুমি, হ্যাঁ। ভোট দিয়ে যাচ্ছে। তো শুধুমাত্র মানুষ তো ভোট দেয় না। মানুষ যেমন ভোট দেয়, আপনারা যারা জনপ্রতিনিধি তারাও তো ভোট দেন। তারা কেউ লোকসভাতে ভোট দেন, কেউ বিধানসভায় আইন করার সময় ভোট দেন। তো কেমন যেন হিসেবটা মাঝে মাঝেই গুলিয়ে যায়। আমরা বারবার বলছি ভোটারকে ভোটার হিসেবেই দেখা, কেন মানুষ হিসেবে দেখব না? কেন তার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে দেখব না? তার মাথা পিছু রোজগার নিয়ে দেখব না? কেন তার বাসস্থান নিয়ে দেখব না? তার জল, জীবন, জীবিকা, রোজগার নিয়ে দেখব না? মোশনের শুরুতেই সঞ্চালক বলে দিয়েছেন তার অনেকগুলো কথা, যে এইসব বিষয়গুলোকে বাদ দিয়ে মানুষের কথা নিয়ে আমরা কেন ভোটের উদ্দেশ্যে যাব না। কিন্তু দেখবেন, লক্ষ্য করে, সত্যকে সত্যের মতো না বলে সত্যকে প্রতারণা কিভাবে করা হয়। আমার পূর্ববর্তী বক্তা যিনি এতক্ষণ বলে গেলেন, যিনি বললেন জুমলার কথা, মানুষের জীবন, জল, জীবন, জীবিকার জন্য লড়াইয়ের কথা বললেন, যে প্রধানমন্ত্রী জুমলা দিচ্ছেন। হ্যাঁ, জুমলা তো দিচ্ছেন, কিন্তু যখন আমরা আশ্চর্য হই, সেই জুমলা ঠেকানোর জন্য যখন লোকসভাতে ভোট হয় গত 10 বছরে
প্রায় 70টার মতো ভোট হয়েছে, 70টার মতো বিল এসছে, তাতে কিন্তু আপনার দলের প্রতিনিধিদের ভোটদানে বিরত থেকে থাকতে দেখেছি আমরা, বিরোধিতা না করে। আপনারাও তো বিরোধী কেন্দ্র সরকার। এই যে মানুষের কাছে যখন সিএনআরসি নিয়ে এত কথা হয়, যখন রাজ্যে দেখি আমরা সিএনআরসি নিয়ে তার বিরোধিতা হয়, ভোট তো আপনারাও দেন, আপনাদের সাংসদরা ভোট দেয়। আমরা দেখি হুইপ জারি না সত্ত্বেও 8-9 জন সাংসদ লোকসভাতে ভোট না দিয়ে তারা বিলটা সংখ্যার দিককে পাশ করিয়ে নেয়। তো এসবগুলো আমাদের দেখতে হয়। তো বিরোধিতাটা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, ভারতবর্ষের যখন একটা সরকার বলছে অর্থনীতিতে বিরাট শক্তিশালী, তখন টাকার দাম পড়তে 84 টাকা ডলার পিছু। যখন বলছেন যে মানুষের মাথা পিছু রোজগার তলানিতে ঠেকছে, তখন রাজ্যেও তাই কেন্দ্রেও তাই, দুটো সরকার। এখানে আমরা বিরোধী, ওখানে আপনারা বিরোধী, আমরাও বিরোধী। কিন্তু সেই প্রতিবাদের সময় আমরা তো কখনোই দেখি না যে এটা বলতে যে মানুষ এই বাংলা থেকে যে ছেলেমেয়েগুলো 22 বছর 24 বছরের ছেলেগুলো আজকে সব থেকে বেশি এ রাজ্য থেকে চলে যাচ্ছে, ফ্লাইট অফ মেরিট হচ্ছে অ্যান্ড ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে, তখন আপনারা কি একবারও নিজেদের দিকে তাকিয়ে আত্মসমীক্ষা করে বলেছেন? যেমন কেন্দ্রীয় সরকার তেমন রাজ্যের সরকার। আজকে 60 লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেল, কি প্রতিবাদ হলো? এই রাজ্যেও তো বন্ধ হয়েছে। মানুষের জন্য ভোট, ভোটের জন্য মানুষ, দেখবেন যেন মানুষকে ঠকানো না হয়, শুধুমাত্র বিরোধিতার নাম করে ভোট নিয়ে আবার ওখানে গিয়ে যেন গল্পের কথা একটু বেশি না হয়, কাজের কথা কম হয়। ধন্যবাদ। সেটার দিকে নজর রাখবেন। ধন্যবাদ সৌম্য, অনেক ধন্যবাদ। চেয়ারে বলবো সৌম্য আইচ রায়, তার বক্তব্য সেটিং, বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিংয়ের অভিযোগ। পরের বক্তা শতরূপ ঘোষ। এখন আমরা এখানে মোটামুটিভাবে 4টে রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব করছি। আমাদের প্রত্যেকেরই একে অপরের বিরুদ্ধে অনেক কথা বলার রয়েছে এবং হয়তো তার মধ্যে সব ক্ষেত্রেই অনেকগুলো কথার একটা যৌক্তিকতাও রয়েছে। আমার পার্টির বিরুদ্ধেও অনেক কথা এমন অনেকে বলতে পারেন, হয়তো সেই সব কথা ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু এই কথাগুলো আমরা সাধারণভাবে সবসময় বলে থাকি। প্রতিটা কথার 100টা উত্তর হতে পারে, আমিও দিতে পারি, আমার বিরুদ্ধেও দেওয়া যেতে পারে। আমি সেই চর্বিত চর্বণের মধ্যে যাচ্ছি না। যে একটা বলতে পারেন একটা ফিলোসফি থেকে এই মোশনটাকে ডাকা হয়েছে যে শেষ পর্যন্ত শেষ বিচারে মানুষকে ভোট দিয়ে চেনা যায়, এর একটা তির্যক মানেও হতে পারে যে মানুষকে আমরা ওই কবির সুমনের গানের মতো ভোট মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন, নেতা দেখছেন, সেটাও সেভাবেও দেখতে পারি। আবার এইভাবেও দেখতে পারি যে বিভিন্ন রকমের জাতি ধর্মের বিন্যাস, লিঙ্গের বিন্যাসকে বাদ দিয়ে আমরা শেষ পর্যন্ত মানুষকে মানুষ হিসেবেই গণ্য করব, সৎভাবে গণ্য করব এবং তারপর যে কোনো দল তার নিজের পলিসি অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আমি সেই জায়গা থেকে বলছি কতগুলো ক্ষেত্রে দেখুন, আজকে বিশ্বদা এখানে আমাদেরকে ডেকেছেন, বামপন্থীদেরকে বা কংগ্রেসকে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2021-এর বিধানসভা ভোটের যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেই দিন বিকেলবেলা ভেবেছিলেন 2024-এর লোকসভা ভোটের সময় সিপিএমকে আর কংগ্রেসকে আবার কোনো বিতর্কে আলোচনায় ডাকতে হবে? আপনারা কিন্তু কেউ ভাবেননি, হয়তো না ভাবাটাই স্বাভাবিক ছিল, একটা আসন আমরা পাইনি। কিন্তু যাকে অনেকে ভেবেছিল যাদের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, তারা যে 3 বছরের মধ্যে একটা দ্বিপাক্ষিক ভোটকে ত্রিপাক্ষিক করতে পেরেছে এবং তারা যেই লড়াই করছে, লড়াইতে ফিরে আসতে পেরেছে এমনভাবে যে আপনারা অন্ততপক্ষে আমাদের মতামতটাকে ইগনোর করতে পারছেন না, এর জন্য কিন্তু কিছু কৃতিত্ব নিশ্চয়ই আমাদেরও আছে। কিন্তু আশা করি আপনারা অনেকেই ব্যাপারে আমাদের সাথে একমত হবেন যে আমাদের সামনেও 1000টা সুযোগ ছিল এই জাতি ধর্ম বর্ণ এইসবের ভাগাভাগির মধ্যে মানে ওই ফাঁদে পা দিয়ে দেওয়ার। তা সত্ত্বেও কতগুলো কাজ আমরা করতে চেয়েছি, কতগুলো দাবিকে সামনে রেখে আমরা লড়াই করেছি, যে দাবিগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য আমরা করেছি। এবং সুযোগ পেলে এখান থেকে বলছি, যদি আমাদের জোটের সরকার হয়, সরকারে অংশগ্রহণ করার সুযোগ আমার পার্টির সামনে আসে, তাহলে অংশগ্রহণ করে, যদি সেই সুযোগ নাও আসে, যদি পার্লামেন্টে দাঁড়িয়েও এই কথাগুলো আমাদের যারা জিতে যেতে পারবেন তারা যদি বলার সুযোগ পান, এই কথাগুলো বলবেন, সব মানুষের জন্য বলবেন। প্রথম কথা, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করার, মন্দির তৈরি হয়েছে, খুব ভালো কথা। ওই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দেওয়ার। আজ অবধি মোদির অ্যাবসলিউট মেজরিটি ছিল, চাইলেই করতে পারতেন, সেই আইনকে করা হয়নি।
আমরা বলছি আমরা জিতে গেলে সমকাজে সমবেতনের আইনের জন্য আমরা লড়ব। আজকে যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরির নাম করে মানুষকে দিয়ে 40,000 মাইনের কাজ 5,000 টাকা দিয়ে লোককে দিয়ে করানো হয়, করতে বাধ্য করা হয়, এই শোষণের দিন শেষ হবে। বিজেপি আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে। যদি সমকাজে সমবেতনের আইন পাশ করানো যায় তাহলে বছরে একদিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। নিরাপত্তার, নিশ্চয়তার, মাথা উঁচু করে ডিগনিটির সঙ্গে বাঁচার প্রদীপ। সিপিআইএম ঘোষণা করেছে, আপনারা জানেন, এই প্রথম ভারতের কোনো রাজনৈতিক দল এটা ঘোষণা, কি বেল বাজছে গান শেষ হয়ে গেল, এই প্রথম ভারতের কোনো রাজনৈতিক দল এটা ঘোষণা করলো। আমরা তো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বা নরেন্দ্র মোদীর মতো বলবো না যে বাংলা থেকে আমরা 42-42টা আসন পাবো কি 30-35টা পাবো, আমরা জানি অত আসন আমরা পাবো না। একটাই কথা 2 লাইনে আপনাদের কাছে বলে শেষ করছি। বামফ্রন্ট সরকারের সময় যেমন আমরা গর্ব করে বলি আমাদের রাজ্যে দাঙ্গায় মানুষের প্রাণ যেত না, তেমন আবার এক বুক গঙ্গা জলে দাঁড়িয়েও আমাদের অতি বড় বিরোধী কথা বলতে পারবেন না যে আমাদের রাজ্যে কোনো হিন্দু মানুষেরও মন্দিরে গিয়ে পুজো করতে, কোনো রকম কোনো তার ধর্মকে পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে। যাবতীয় ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠান ডিগনিটির সঙ্গে কাজ করেছে আমাদের রাজ্যে। জ্যোতিবাবু কখনো সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাননি, কিন্তু জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের সময় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে কেউ রাজনৈতিক আঙুল তোলেনি, কেউ চোখ রাঙায়নি। যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব, খেলার মাঠ থেকে শুরু করে যাবতীয় সামাজিক প্রতিষ্ঠানকে সম্পূর্ণ রকমের রাজনৈতিক দখলমুক্ত করার জন্য আমরা লড়াই করব। আমরা চেষ্টা করব, খালি তৃণমূল বলে নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস, কেউ কোনো রাজনৈতিক দলের কোনো মাতব্বরি কোনো পাড়ার ক্লাব, খেলার মাঠ বা ধর্ম প্রতিষ্ঠানের ওপর যেন না হয়, তার জন্য আমরা চেষ্টা করব, লড়াই করব। আমরা চাই দলমত নির্বিশেষে মানুষের কাছে আমরা আবেদন করছি, তৃণমূলকে, বিজেপিকে যারা অতীতেও ভোট দিয়েছেন তারা কেউ আমাদের শত্রু নন, আমাদের লড়াই তাদের সঙ্গে নয়। আপনাদের সবার সমর্থন নিয়ে যদি আমরা জিততে পারি তাহলে আপনাদের সবার পরামর্শ নিয়ে, আপনাদের সবার সাহায্য নিয়ে এই কাজগুলোকে আমরা করার চেষ্টা করব। সত্যি সত্যি সব মানুষের ভোটকে সমান মর্যাদার সঙ্গে দেখে সব মানুষের জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করবেন আমাদের প্রার্থীরা, আমাদের দল। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ শতরূপ ঘোষ। শতরূপকে বলবো তার আসন গ্রহণ করার জন্য। আমি বিশেষ অনুরোধ করে দেবজিৎকে এখানে আনিয়েছি, দেবজিৎ সরকার বিজেপির পক্ষে। দেবজিৎ, ভোটের ইস্যুটা হচ্ছে ভোটার আমি, ভোটার তুমি, ভোট দিয়ে যায় চেনা, এটাই হচ্ছে সাবজেক্ট। যেটা বলার সেটা হচ্ছে যে অনেক সময় ধরে শুনলাম, বাত্রদা বললেন, দাদা বললেন, সুমনদা, তারপরে শতরূপও বলল, কত ভালো ভালো কথা। আচ্ছা, এই ৭৭ বছর স্বাধীনতা হয়েছে, তার কিছুদিন পরেই প্রথম ভোট হলো। তারপর থেকে এই পেছনে যে আপনারা হিন্দু, মুসলিম, বিভিন্ন জাত পাত ইত্যাদি নিয়ে কথা বলছেন, ৭৭ বছর পরেও এটা নিয়ে কথা বলতে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটাই যে এতদিন ধরে যারা এই সিস্টেমটাকে ব্যবহার করেছে, যারা এই সিস্টেমে বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি আসার আগেও বা জনসংঘ আসার আগেও, জনসংঘ আসার পরে, বিজেপি আসার পরেও, প্রত্যেকে এটাকে সোচ্চারে ব্যবহার করেছে, খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। প্রত্যেকে দাঁড়িয়ে থেকে এটাকে ব্যবহার করেছে। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়েই তো চেনা গিয়েছিল, ভোট দিয়েই তো ঠিক হয়েছিল মণ্ডল বা কমণ্ডলের রাজনীতি, ভোট দিয়েই তো ঠিক হয়েছিল যে যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন একটা খোরপোশের মামলায়, সেই অর্ডারকে উল্টে দেওয়ার, ভোটের জন্যই তো ঠিক হয়েছিল রাম মন্দিরের তালা খুলে দেওয়ার কথা। ভোট পাবো বলেই তো ঠিক হয়েছিল তার বিরোধিতা করা। ভোটের জন্যই তো বলা হয়েছিল যাদের দেশ হারিয়েছিল, যারা দেশ ছেড়ে পালিয়ে এসেছিল, তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে কি যাবে না, নাগরিকত্ব ব্যাপারটাই কি, সেটা নিয়েই তো কথাবার্তা চলছিল। ভোটের জন্যই তো কাশ্মীরের পণ্ডিতদের যারা খুন করেছিল তাদের সংখ্যা কম ছিল, ভোট কম ছিল, যারা খুন করেছিল তাদের সংখ্যা বেশি ছিল, সেই জন্যই তো মেনে নেওয়া হয়েছিল যে ওরা মারবে, ওরা মরবে, অসুবিধার কি আছে, এটাই তো ভোটের রাজনীতি ছিল। তার উল্টো দিকে দাঁড়িয়ে, তার উল্টো দিকে পুরোপুরি বিপ্রতীপে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একটা নতুন প্যারাডিম চেঞ্জ করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। শতরূপ একটু আগে বলছিল না যে 2021-এর নির্বাচনের পরে কি ভেবেছিলেন? সত্যি কথা বলুন তো, যে কংগ্রেস বা সিপিএমকে ডাকা হবে কিনা? সত্যিই তো 2011-র নির্বাচন কিংবা তারও আগের নির্বাচনে কোনোদিন কি ভেবেছিলাম যে কংগ্রেস আর সিপিএম একসঙ্গে বসে ভোট চাইবে, একসঙ্গে দাঁড়াবে? এটাই তো ভোট দিয়ে যায় চেনা। আজকে তো এখানেই আমরা চিনতে পারছি কংগ্রেস আর সিপিএমকে, চেনাচ্ছে তো ভোটাররাই চিনিয়েছেন। ভোটাররা যদি অপ্রাসঙ্গিক করে না দিতেন এই দুটি দলকে, তাহলে কি দুটি দল একসঙ্গে এই মঞ্চে এসে একসঙ্গে আপনাদের কাছে ভোট চাইতেন? এই অবস্থাতে দাঁড়িয়ে এই অবস্থান তো ভোটাররাই তৈরি করেছেন। সুতরাং জনতা জনার্দন যেভাবে ভেবেছেন, যেভাবে খেলেছেন, সেভাবে খেলতে হয়েছে। যারা চটি পড়ে রথের দড়ি টানেন,
যারা সকালবেলায় ঘুম থেকে উঠে শতরূপ ঠিকই বলেছে ইয়া আলী, দুপুরবেলায় জয় বজরং বলি, রাত্রেবেলায় জয় মা কালী, তো ঠিক আছে, হতেই পারে, সেটাও একটা ভোট চাওয়ার পদ্ধতি বটে। কিন্তু যারা এটা করেনি, যারা কোনোদিন টুপির রাজনীতি করেনি, যারা টুপি পরেনি, যারা টুপি পরায়নি, তাদেরও একটা স্টেক থাকে। মানুষ হিপোক্রেসিকে বাদ দিয়েছেন, মানুষ হিপোক্রেসির বিরোধিতা করেছেন, মানুষ মনে মুখে এক নয় এরকম রাজনীতিকদের আস্তে আস্তে সরানো শুরু করেছেন, রাজনৈতিক বিচারধারাকে সরিয়ে দেওয়া শুরু করেছেন। এটাই ভোটের রাজনীতি। ভোট দিয়ে যদি চিনতে হয় তাহলে বিচারধারা নিয়ে যে হিপোক্রেসির বন্যা বয়েছে গত ৭৭ বছর ধরে, বিভিন্ন লোক যারা বলেছিলেন যে সারা পৃথিবীর ভারতীয়রা এক, মানে একই রকম হবে টবে, তো তারাও তো অন্যরকম বলেছিলেন, তাদেরও তো অধিকারী থিসিস ছিল, তারাও তো অধিকারী থিসিস নিয়ে বলেছিলেন যে আলাদা আলাদা রকম নাকি সব দেশ টেস চাই। তারা তো ঠিক করেছিলেন যে দেশ কেন ভাগ হয়েছে, জাস্টিফাই করেছিলেন টেবিল চাপড়ে। এবং যারা দেশ ভাগের পরে বিভিন্ন জায়গাকে গিয়ে দাঁড়িয়েছিলেন তারাও তো সেগুলো নিয়ে ভাবেননি, কোনোদিন তো কথা বলেননি। আজকে যখন বিজেপি এই কথা বলেছে, আমাদের দল জিতলে কি হতে পারে, আমাদের দল হারলে কি হতে পারে, মেসোমশাইয়ের গোপ গজালে বা গোপ না থাকলে মাসিমা বলে ডাকতাম কিনা, এগুলো নিয়ে অনেক কথাই হতে পারে। কিন্তু একটা কথা পরিষ্কার, মানুষ জানেন, জনতা জানেন যে আগামী 15ই আগস্ট এই 2024-এ লালকেল্লা থেকে জনগণকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মূর্তি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে ইতর বিশেষ ভোটার যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও সবকা সাথ, সবকা বিশ্বাস, সবার উন্নয়ন নিয়েই এই ভোট হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ দেবজিৎ, অনেক অনেক ধন্যবাদ দেবজিৎ সরকার বিজেপির পক্ষে। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে কুণাল ঘোষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ফলে দেশটা এত বড়, বিভিন্ন জায়গা, বিভিন্ন ভাষা, বিভিন্ন শাখা প্রশাখা, সমাজে এত মানুষ, ফলে রাজনৈতিক দলগুলিও তাদের প্রতিনিধিত্বে সেগুলো আনতে হয়, সব এলাকার সব মানুষের কাজ করতে হয়। ভোটার যদি অমুক জায়গা, অমুক ধর্ম, অমুক যে এলাকায় যে মানুষ বেশি, জঙ্গলমহল, তাহলে সেখানে যারা থাকেন তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। ফলে শুধু ভোটার যেমন, তেমনি তিনি কোথাকার ভোটার, তার সমাজে কি প্রয়োজন, এগুলো দেখতে হয়। কোনো পার্টি সেগুলোকে অপব্যবহার করে। আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা বিষয়টা মানুষ হিসেবে দেখার চেষ্টা করি। যেমন এই যেটা বলা হয়েছে, আমি তুমি ভোট দিয়ে যায় চেনা, আমাদের আবার চেনার একটা পদ্ধতি আছে। আমাদের বাংলায় আবার কন্যাশ্রী দিয়ে যায় চেনা, রূপশ্রী দিয়ে যায় চেনা, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যায় চেনা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের যেটা প্রয়োজন, রুটি কাপড় ওর মাকান, এই সরকার পুরো দস্তুর সমাজের সর্বস্তরের সেই মানুষের পাশে আছে বলেই দুবারের পর তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মানুষ বেছে নিয়েছেন। আর একটু আগে শ্রীমান শতরূপ বলছিলেন যে এখানে জাতি ধর্মর সমস্যাটা বলছিলেন, তো এখানে বাংলায় এখন সবাই সমানভাবে থাকে, সব ধর্ম, সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা তো বামফ্রন্ট সরকার নয় যে লালকৃষ্ণ আদবানির যখন রথযাত্রা হবে তখন পুরুলিয়ার ঝালদায় দাঙ্গা হবে, কিন্তু জ্যোতিবাবু তিনি সেই রথ থামাবেন না, রথ থামাবে লালু প্রসাদ যাদব। আনন্দমার্গী সন্ন্যাসী 17 জন বিজন সেতুর উপর কুপিয়ে পুড়িয়ে খুন, 2 জন সন্ন্যাসিনী সহ, এসব এই বাংলায় ঘটে না। বলে তফাৎ তো থাকবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাবে একটুকু বলছি, রাত পোহালেই ভোট, মানুষ নিশ্চয়ই ভোট দেবেন, খোলা মনে ভোট দেবেন। এবং মা মাটি মানুষের দল যেভাবে, এত বড় সরকার, এত বড় দল, এত ভালো কাজ হচ্ছে, তার মধ্যে যদি কোনো 1% ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ থাকে সেগুলো সংশোধন করে যে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গ অতীতের থেকে ভালো আছে,
এবং অন্য রাজ্যের থেকে ভালো আছে। আমরা শুধু এইটুকুই নিবেদন করতে চাই। ধন্যবাদ। পরের বক্তা শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপি। নমস্কার। ভোটার পুরাতন ভৃত্য নয়, ভোটার কোনো কেনা গোলাম নয়। ভোটার দিনের শেষে তার রাজনৈতিক মতামতকে উপস্থাপিত করে ভোটদান কেন্দ্রে পৌঁছে যায়, ভোট দেয়। কখনো দক্ষিণপন্থীদের ভোট বামপন্থীর দিকে আসছে, কখনো রামের ভোট বামে যাচ্ছে, এই যে বিতর্ক চলেছে। এবং আজকের এই যে মোশন সেট করেছেন, এটা তো একটা পুরো কোনো দার্শনিককে নিয়ে আসার প্রয়োজন ছিল। যে ভোটারকে চিনবেন কি করে? ভোটারকে তো এভাবে চেনা যায় না। ভোটারকে চেনবার আগে তো রাজনৈতিক ব্যক্তিত্বদের চিনতে হয়, তাদের রাজনৈতিক অবস্থানকে চিনতে হয়। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্লোগান শুনেছি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকারের বাজেট তৈরির বিরুদ্ধে আপনারা সিপিআইএমকে ভোট দিন। আমরা শুনেছি যে ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতবর্ষের শ্রমনীতি শিল্পনীতির পরিচালনা করবার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএমকে ভোট দিন। আমরা এই রাজ্যের মাটিতে কংগ্রেসকে বলতে শুনেছি যে সাইবাড়ি হত্যাকাণ্ডের সেই কালো দিনটার কথা স্মরণ করুন। 34 বছরের রাজত্বে 50,000 কংগ্রেসের কর্মী খুন হয়েছেন, মানুষের জীবন জীবিকাকে বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে সেই দুটো রাজনৈতিক দল একদিকে, আর লড়াই করছেন কার সঙ্গে? লড়াই করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অশান্ত শিশু, ডিএনএ তো এক। আর অদ্ভুতভাবে দেখছি এখানে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলায় জোটের ছবিতে সীতারাম ইয়েচুরি নেই, আর গণশক্তির ছবিতে সেখানে মমতা ব্যানার্জি নেই। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না, তাকাচ্ছেন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বাংলার মানুষের সঙ্গে কি নতুন ছলনা? এর বাইরে তো আমাদের বেরোতে হবে, এই মানুষগুলোকে তো চিনতে হবে। ভোট হচ্ছিল, যাই হোক, এখানে একটা মোটামুটি নাটক চলছিল। আমি আমার দল করি, আমার মতো করে আমার কথা বলবো, ব্রাত্য জুমলার কথা বলবে, শতরূপ নিজের অবস্থানের কথা বলবে, এটা চলবে। কিন্তু অদ্ভুত বিষয় যেটা, সেটা হলো সিপিএম কংগ্রেস এখানে যৌথভাবে লড়াইটা ঠিকঠাক দিচ্ছিল, মানে ওরা মনে করছিল ঠিক দিচ্ছে। ভোট তো অনেক পরের কথা, ভোট তো মানুষ দেবে। কিন্তু দেখা গেল যেই মুর্শিদাবাদ আর মালদা পেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে দিল্লি থেকে শাসন করা শুরু হলো অধীর রঞ্জন চৌধুরীকে। অধীরবাবু এতক্ষণ মনোরঞ্জন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে। একবারের জন্য সোনিয়া গান্ধী কিংবা মল্লিকার্জুন খাড়গে তাকে শাসন করতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে ছিলেন, জোটে আছেন এবং জোটেই থাকবেন। আর আরও পশ্চিমবঙ্গের মানুষ এটা চিন্তা করছে যে প্রত্যেক নির্বাচন যখনই আসে, নির্বাচনের 1.5 বছর আগে থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বলতে শুরু করেন পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী প্রধানমন্ত্রী বাঙালি মুখ, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন একজন মহিলা। আর নির্বাচন যখন কাছে আসে তখনই বলে আমরাই হব নির্ণায়ক শক্তি। এখন চাবি কার পকেটে? মাঝখানে তো আপনার কুণালের কাছেই চাবি, তারপর আবার দেখা গেল কুণালের কাছ থেকে চাবি অন্য লোক কেড়ে নিয়েছে। এই চাবিও তো বাংলার মানুষ খুঁজছে। আগে ভোটারকে আমরা কি করে চিনবো? আমাদের তো লোক চিনতে হবে। আমরা কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতির প্রয়োজন, আমরা কোথায় যাব সেটা দেখার প্রয়োজন। আবার একটু আগে আমাদের প্রতিভাবান নাট্যকার ব্রাত্য বসু তিনি বলে দিলেন প্রধানমন্ত্রী ধ্যান করছেন। আর ধ্যান করছেন করছেন, মানুষ দেখছে ধ্যান করছে। প্রধানমন্ত্রী ধ্যান করছেন এ কারণেই, কারণ এ রাজ্যের একজন চিকিৎসক, তিনি তার আরো শক্তিশালী, নির্মল মাঝি, ডাক্তার মানুষ, উনি বলেছেন যে সারদা দেবীর পুনর্জন্ম হয়ে গেছে কালীঘাটে। এখন নরেন্দ্র মোদী বুঝতে পারছে না যে যখন এখানে জীবন্ত মা সারদা এবং এত দেব দেবতাদের ছড়াছড়ি, তাহলে বাংলার মানুষ কেন এত মন্দির মসজিদে যাচ্ছে?
এইটা জানার জন্য যে প্রকৃত ভারত মাতাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জানার জন্য উনি বিবেকানন্দ রক মেমোরিয়ালে গেছেন। বিবেকানন্দ বলেছিলেন যে আমি ভারত মাতা দর্শন পেয়েছি, আর উনি দেখতে গেছেন যে ভারত মাতা কে। এবার আমাদের বিশেষ সেগমেন্ট সোজা সাপটা তর্কযুদ্ধ। অতিথিরা আছেন, আপনারা জানেন অতিথি কারা। আমি প্রথমেই আসবো দেবজিতের কাছে। দেবজিৎ যেহেতু শুরু করেছিল, এই সূত্রটা দেবজিৎই দিয়েছিল। দেবজিৎ, এই যে মণ্ডল বনাম কমণ্ডলের রাজনীতি এই দেশ বহু যুগ ধরেই দেখছে। কখনো ধর্মকে ছাপিয়ে জাতপাতের অঙ্ক, কখনো জাতপাতকে ছাপিয়ে ধর্মের হিসেব। এতে রাজনীতিকদের লাভ হয় আমি জানি, সাধারণ মানুষের কোনো লাভ হয় কি? রাজনীতিতে লাভ হয় এই কথা আপনাকে কে বলেছে? লাভ হয়নি বলেই তো আজকেও গ্রামেতে ব্যাংক নেই, আজকে ব্যাংক খুলতে যেতে হচ্ছে, জনধন যোজনা। লাভ ৭৭ বছর ধরে এইভাবে হয়নি বলেই তো আজকেও এইসব দাঙ্গা আমাদের চোখে দেখতে হয়। আসল ব্যাপার হচ্ছে মূল যে জায়গা, সেই জায়গা থেকে সরিয়ে শুধুমাত্র হিপোক্রেসির ওপরে রাজনীতিটা চলেছিল। আমি যেটা বলতে চাইছি, কোদালকে সরাসরি কোদাল বলা দরকার। কারা মেরেছিল, কারা মরেছিল, কারা অত্যাচার করেছে, কারা অত্যাচারিত, তা না বলে এও হয় অ হয় এরম করে কথা বললে সব দিক রাখতে গেলে যেটা হয় সেটাই ৭৭ বছর ধরে হয়েছে। তার জন্যই মানুষ বুঝতে শুরু করেছে যে কি হয় আর কি হয়নি, সেটাই সোজা। তাই কি ৭৭ বছর ধরে কে কাকে মেরেছে, এটা তো কে কিভাবে ইতিহাসকে ইন্টারপ্রেট করছে তার ব্যাপার। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে যেটা শ্রমিকদা বললেন যে যদি এরকম হয় যে তৃণমূল কংগ্রেসের এক ডিএনএ, আমি তা মনে করি না। তো বিজেপিও তো জনসংঘের ডিএনএ থেকে বেরিয়েছে। এবার যে ৭৭ বছরের ইতিহাসের কথা দেবজিৎ বলছে, সেটা পাঞ্জাবে কি অবস্থায় আর বাংলায় কি অবস্থা? আর তাহলে সবকা সাথ সবকা বিকাশ বলার দরকার নেই। সবকা সাথ সবকা বিকাশ বলা মানে হচ্ছে একটা ভুয়ো, ওই যে হিপোক্রেসির কথা দেবজিৎ বলছিল সেইটাই। তাহলে যারা যাকে খুন করেছিল আর যারা খুন হয়েছিল তার প্রতিশোধের গল্পই থাকুক। ধরে নিলাম কংগ্রেস সরকার ৫৫ বছর ছিল খুব খারাপ, ওরা অটল বিহারী বাজপেয়ীকেও ৭৭ বছরে ধরে নিয়েছে আর কি। আমি ক্লোজ করে নিই ৭৭ বছরে অটল বিহারী বাজপেয়ী প্রথম ভোটে ধরেন ৫৭ সালে। না তারপরে সিট থেকে, তারপরে মানে একটার পর একটা সরকারে যখন ওরা মন্ত্রী ছিল সেটাকেও ধরে নিয়েছে। আসলে আর একটা কথা, শ্রমিকদা খুব সুন্দর কথা বলেছেন, শ্রমিকদার কথা শুনে একটা গান দিয়ে শেষ করেছেন। আমার মনে হয় সেটাও অ্যাড্রেস করা দরকার। মানে শ্রমিকদা তো ওই বাম আর কংগ্রেসের কথা বলতে বলতে তৃণমূলের ডিএনএ, কংগ্রেসের ডিএনএ বলেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, কংগ্রেসের ডিএনএ তৃণমূলের দল ভাগ করে হয়েছে। কিন্তু এটাও তো সত্যি কথা যে ২০০২ সাল ২০০৩ সাল আপনাদের অতীতটা কি ছিল? এই রাজ্যে পদ্ম ফুল ফোটাতে কংগ্রেস আইও কারা সাহায্য করেছিল আপনাদের দুজন সাংসদকে, সেই ইতিহাসটা আপনার জানা উচিত। এক, দুই, এমন তো নয় যে দুদিন, প্লিজ প্লিজ, এমন তো নয় যে দুদিন পরে ওই গানটা আবার আপনাকে গাইতে হবে যে আরো কাছাকাছি, আরো কাছে এসো। অপেক্ষা করে থাকতো। আমার তো ধারণা ৯৭ সালে শহীদ মিনারের তলায় শ্রমিকদা বললেন যে আমরা তো শুনেছিলাম কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমকে ভোট দিই। শ্রমিকদা, আমি কসবায় দক্ষিণ কলকাতায় বড় হয়েছি, আমি শুনেছিলাম কেন্দ্রে বাজপেয়ী সরকার তৈরি করার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দিন। আমি আবার দমদমে যখন যেতাম তখন শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তপন শিকদারকে ভোট দিন। আমি একটা দেবজিৎদা এখানে বলে গেল যে কখনো ভেবেছিলেন সিপিএম কংগ্রেস একসাথে লড়বে? দেবজিৎদা, তুমি কখনো ভেবেছিলে নরেন্দ্র মোদী জিপে উঠে রোড শো করবেন? আর তোমরা যারা সারা জীবন বিজেপি করেছো, দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা থেকে শুরু করে তোমার মতো লোকেরা জিপের ২৫০ কিলোমিটারের মধ্যে ঘেঁষতে পারবে না, আর মোদীকে ৩ দিক থেকে ঘিরে দাঁড়িয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের ৩জন ছাঁটমাল, একদিকে শিলভদ্র দত্ত, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে তাপস রায়। তুমি কোনোদিন ভেবেছিলে শ্রীরামপুরে এবার তুমি আর প্রার্থী হবে না, তোমার বদলে কল্যাণ ব্যানার্জির জামাই তৃণমূল থেকে এসে প্রার্থী হবে? দাদা, তোমার দুঃখ আমরাও বুঝি। আমার ধারণা এই কথাগুলো তোমরা বলো, আমাদেরকে বল পাস দিয়ে দাও। এক সেকেন্ড শুনে নাও, অনেকগুলো কথা বলা হয়েছে, শুনে নাও। কুণালদা কতগুলো কথা বললেন এখানে। কুণালদা, ঠিক কথা, হয়তো জ্যোতিবাবু রথ আটকাননি, জ্যোতিবাবু আডবাণীর রথে রেলমন্ত্রী হয়ে উঠেও যাননি। ২ নম্বর কথা, কুণালদা, আমার বাড়ি বিজন সেতু থেকে ৫০০ মিটার দূরে,
আপনি কালকে চলুন, আমি আপনাকে দেখাবো। আমার ধারণা আপনি সাংবাদিকতা করেছেন, ওই সময় আপনি জানেনও এটা। আনন্দমার্গী খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী আপনাদের কসবার 1 নম্বর নেতা আজকের তারিখে। শ্রমিকদা অত্যন্ত ভালো বক্তা, শ্রমিকদার একটা বক্তৃতা যে মিস করলাম। আমার মনে হয় 2014 আগে শ্রমিকদা কি দারুণ ওরেটরি একটা স্কিল যে বলতেন, আজকে ভারতের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে ইউরোপের আমেরিকার বাজারে গিয়ে একজন ভারতীয় ডলারের নয়, পেনিতে নয়, রুপিতে বাজার করবে। এখন কি করেছেন দাদা? রুপির দাম বাংলাদেশের টাকার নিচে নামিয়ে দিয়েছেন। এগুলো আবার এখন আবার নতুন এজেন্ডা পেয়ে গেছেন। আপনাদের কাছে কোনো অল্টারনেট পলিসি নেই। এই যে পারস্পরিক কে কার সঙ্গে, 1988 সালের জুলাই মাসে শহীদ মিনার ময়দানে রাজীব গান্ধী 89 গালি গালি, হ্যাঁ 89 সালে, না সভাটা হয়েছিল 88 সালে জুলাই মাসে শহীদ মিনারে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। রাজীব গান্ধীকে উৎসাহ করে সরাবার জন্য মাঝখানে ভিপি সিং, এক পাশে জ্যোতি বসু, অন্যদিকে অটল বিহারী বাজপেয়ী। তো বাংলার বুকে যদি বিজেপিকে ডেকে আনার, বিজেপিকে স্বীকৃতি দেওয়ার কথা ওঠে, তাহলে সেই ঐতিহাসিক ছবিটাকে তো বাদ দেওয়া যায় না। দেখুন, ভোটের প্রচার শেষ হয়ে গেছে, যার যা কথা বলার আমরা সবাই বলে ফেলেছি। তাহলে নরেন্দ্র মোদী ধ্যান করে ছবি তুলে ভোটের প্রচার নিচ্ছে। আরে ভাই, ওইটাই তো খুঁজছেন দিদিকে, বুঝতে পারছেন না? না, এটা তো চটকদারি কথা। রিটায়ারমেন্ট পরবর্তী জীবন, রিটায়ারমেন্ট পরবর্তী জীবন। আমি তো জানতাম নরেন্দ্র মোদী ভোটের আগেই প্রস্থান করবে। নরেন্দ্র মোদী তো গুহায় আত্মগোপন করবে, যেভাবে চ্যালেঞ্জ এখান থেকে শুরু হয়ে গিয়েছিল। আমার কথা হলো, এই যে দীর্ঘদিন ধরে বললেন পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালি প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, তারা নতুন কর্মসূচি নিয়ে আসছেন, সেটার সম্পর্কে কথা বলুন। আমরা তো এটাই শুনতে চেয়েছিলাম। ওটা 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর এসব বিষয়ে আলোচনা করা যাবে। এভাবে আর কিন্তু আর উজ্জীবিত করা যাবে না। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যেটা হবার হবে। আমরা একে অন্যের বলেছেন বাংলায় নাকি সবচেয়ে ভালো ফল হবে, বাংলায় ডবল ডিজিট ক্রস করবে না বিজেপি। সেই অনুপাতে দেখতে গেলে 60 থেকে 70, 100 ক্রস করবে না বিজেপি। উনি বলছেন বাংলায় সব থেকে ভালো ফল হবে। তো বাংলায় যদি +- 10 হয়, তাহলে সারা দেশে তো ওটা 100 ক্রস করবে না, ডবল ডিজিট ক্রস করবে না। বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা পশ্চিমবঙ্গে 24-এর পর থেকে গোনা শুরু হবে। বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 35 থেকে শুরু করে 30 হয়ে এখন 24-এ নেমেছে। 24-এর পর থেকে গোনা শুরু হবে। 24-এর পর থেকে গোনা শুরু হবে। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে সভা করে, শুনে নাও দেবজিৎদা, তোমাদেরকে স্টেজে উঠতে দেয় না তো, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করো, তোমাদের বলে দেবে। 35 বলেছিলেন অমিত শাহ, বলেছিলেন বাংলা থেকে 35টা আসন জিতবো, 24-এ এসছে। ভেরি গুড। নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে, একদম। আমরা যার যার বক্তব্য মানুষের সামনে বলেছি, একদম। এবার আমরা এখানে এসে ভোটার চেনার চেষ্টা করছি। একদম ঠিক। মুখ্যমন্ত্রী, আমি একটি ঘটনার কথা স্মরণ করি, একটি গাছ, একটি প্রাণ, একটি মানুষ, একটি ভোট। একদম ঠিক, একদম। বিষয় হচ্ছে যে ভারতবর্ষের একটা লোকসভা নির্বাচনে সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি, এবং সর্বকনিষ্ঠ যে দলটি হয়েছিল সেটি ছিল দেবগৌড়ার দল। কিন্তু এটাই মাল্টি পার্টি ডেমোক্রেসির ইউনিক, যে সেই দেবগৌড়া হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি হয়েছিল প্রধান বিরোধী দল। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তাকে শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে বা চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণও হতে পারে, তাতে মানে তৃণমূলের প্রচার অনুযায়ী তাকে হারিয়ে দিয়েছিলেন নন্দীগ্রাম কেন্দ্রে। পরবর্তীকালে তিনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছে। এটা মেনে নিলেই হতো। মুখ্যমন্ত্রী বললেন আমি প্রতিশোধ নেব, আর তার পরের দিন তার উত্তরাধিকারী মানুষগুলোকে চিনিয়ে দিলেন। একজন মহিলা রথিবালা আড়ি, তাকে পিটিয়ে খুন করে দেয়া হলো। এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখলো। এই খুনটার সঙ্গে কোনোভাবে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। শ্রমিক, বারবার যে ঘটনাগুলো ঘটছে, তোমরা তো কাশীপুরে একজন বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ অমিত শাহকে রওনা করে প্রায় অর্ধেক নিয়ে গেছিলে, তারপর দেখা গেল কিভাবে ভোট পরবর্তী হিংসায় যে 56 জন খুন হলো 27 দিনের মধ্যে, সেটা তো পশ্চিমবঙ্গ সরকারের মর্গেই তার অটোপসি হয়েছে। সেই জায়গায় তাহলে সেই মৃত্যুটা কিভাবে হয়েছে? কংগ্রেসের তারা কি পুত্রপুল খেয়ে মারা গিয়েছিল? বকটুয়ে আগুনটা কি নরেন্দ্র মোদী লাগিয়ে দিয়েছিল? আসবো
ব্রাত্য বসু লাগাতার সংখ্যালঘুরা আক্রমণ এবং খুন প্ররোচনা হচ্ছে। দিয়ে গেছে। আমি ব্রাত্যর কাছে আসবো। ব্রাত্য, তুমি আমাকে বলো, তুমি তো নিজেও অধ্যাপক মানুষ, শিক্ষামন্ত্রী, এই যে কখনো হিন্দু মুসলিমের কথা বলা, হিন্দুর কথা বলা হচ্ছে, কখনো মুসলমানের কথা বলা হচ্ছে, কখনো আদিবাসীর কথা বলা হচ্ছে, মতুয়া আছে, যাদব আছে, জাটব আছে, এই ধরনের প্রবণতা সমাজে কি আরো বিভাজন তৈরি করছে না? দেখো, এটা যেমন অনেকে বলছে যে মেনস্ট্রিম মিডিয়া এখন অনেকটাই নাকি পোর্টালের ন্যারেটিভ থেকে মেনস্ট্রিম মিডিয়া অ্যাডাপ্ট করছে। যে মুহূর্তে এই যে বিশ্বায়ন উত্তর যে মিডিয়ার বিস্ফোরণ হলো, আগে সংসদে বা বিধানসভায় মুসলমান হিন্দু শব্দগুলো উচ্চারণই হতো না, সংখ্যাগুরু সংখ্যালঘু এটা বলা হতো। আমার ধারণা এই যে যথেচ্ছাচার হলো পোর্টাল এবং মিডিয়া, ওখানেতে হিন্দু মুসলমান মানে নির্বিচারে খ্রিস্টান যে কোনো কথা বলা যেতে পারে, সেটা এখন প্রায় গণমানুষে দাঁড়িয়ে গেছে। এখন আর সংখ্যালঘু সংখ্যা গুরু শব্দটাই এত সংখ্যালঘু না, এত সেটা তো সংখ্যালঘু হয়ে গেছে। খুবই খারাপ, খুবই খারাপ, বলা খুবই হতো খারাপ। না কেন? কিন্তু কথা হচ্ছে এই ন্যারেটিভ বললে সেট অসুবিধা করা। কি ছিল? আচ্ছা, এই ন্যারেটিভ সেট সংখ্যালঘু করা, মানে এক তো মিনিট সবাই ভাই, বুঝতো এই, কারা, ভাই এক সংখ্যাগুরু মিনিট, মানেও বুঝতো কারা। তাহলে না, না, বলতে হবে। দেবজিৎ, ওটা আপনার দর্শন। এক মিনিট, কোদালকে কোদাল দেবজিৎ, বললে ওটা অসুবিধা আপনার কি? দর্শন। ঘুরিয়ে বলছেন কেন? আপনার প্রধানমন্ত্রী বলেছেন সব প্রত্যেক কথা সব জেলাতে অধিকার। শোনো না, এই এই বিষয়টা বোঝাই যায়। আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত, কিন্তু এটা করার সুযোগ আপনার রাজনৈতিক দলের যিনি প্রধান নেত্রী তিনি তো প্রতিনিয়ত দিচ্ছেন। কারণ তোমরা কম্পিটিটিভ পোলারাইজেশন, প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া পশ্চিম বাংলায়, সে রাজনীতি করছেন না। সৌম্য, তোমরাও তো, না, না, আমি ক্লোজ করছি। তোমরাও তো এক মিনিট, এক মিনিট। আজকে এটা কি তাহলে ছিল? চতুর্থ এটা দফা তাহলে ভোটের পরে এটা তাহলে শ্রমিক ভট্টাচার্য যেটা আপনি বললেন, আমাকে বাবরি একটা উত্তর মসজিদের দিন। তালা খোলা। না, না, আপনি আমাকে একটা উত্তর দিন। আপনি তো সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী। চতুর্থ দফা ভোটের পরে মাননীয় মুখ্যমন্ত্রীর কি প্রয়োজন ছিল এই কথাটা বলার? রামকৃষ্ণ মিশন, অমুক মহারাজ, তমুক মহারাজ, প্রয়োজনটা কি ছিল? আজকে এক মিনিট দাঁড়া ভাই, আপনারা রাজ্যের সরকার, ওখানে কেন্দ্রের সরকার, কটা ইলেকশনে, এই ইলেকশনের মধ্যে কতগুলো বিষয় মানুষের বিষয়ে আলোচনা করেছে। না, আমি উত্তর রুটি, রুজি, রোজগার, তোমরাও তো জাত গণনার শুধু প্রতিশ্রুতি ধর্ম। দিচ্ছ, সৌম্য, আমি উত্তরটা তোমরাও তো দিই। জাত গণনার প্রতিশ্রুতি দিচ্ছ। রেড রোডে নামাজ পড়ার সময় ভোট চাওয়া, প্রমোদ, এক মিনিট। এটা কি কম্পিটিটিভ প্রমোদ, এক মিনিট, পোলারাইজেশনের প্রমোদ। অংশ নয়? উনি শ্রমিক ভট্টাচার্য যেখানে ভোট পরবর্তী সন্ত্রাস ইত্যাদির কথা বললেন। আপনাকে একটা উদাহরণ দিই। নন্দীগ্রামে ভোটের পরে দেবব্রত মাইতি বলে একজন বিজেপির নেতা বা কর্মী যাই বলুন খুন হলেন, যিনি শুভেন্দু অধিকারীকে জেতানোর জন্য প্রাণ দিলেন। তৃণমূলের হাতেই হয়তো সিবিআই তদন্তের রায় দিল কলকাতা হাইকোর্ট। এই যে শুভেন্দু অধিকারী জেতার বড়াই করছেন, বুকে পাথর রেখে করছেন, আমি জানি না, তাও বলছি। কি হলো, তার খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ হাবিবুল্লাহ 2 বছরের মধ্যে মোহাম্মদপুর পঞ্চায়েতে মোহাম্মদ হাবিবুল্লাহকে শুভেন্দু অধিকারী বিজেপির পঞ্চায়েত সভাপতি বানালো। জবাব দিক এখানে বসে, জবাব দিক। ওদের কাছ থেকে শুনতে হবে ভোট পরবর্তী সন্ত্রাসের গল্প। এ রাজ্যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রসেস শুরু করেছে কেন্দ্রীয় সরকার। অনেকে তো আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথি সেটাই তো জমা দিতে পারছেন না, তাদের কি হবে? এরা তো মতুয়া ভোটার। সিএ নিয়ে আমরা খুব বদার নই, কারণ আমরা বারবার যেটা আমাদের অফিসিয়াল কথা, যে এরা প্রত্যেকেই দেবার নাগরিক, দরকারই নেই। এরা প্রত্যেকে নাগরিক। আপনারা বলেছেন- এদের নতুন করে আবার অনাগরিক করে তারপর না, আবার কিভাবে নাগরিক করা, নাগরিক? প্রথমে রুমাল করে তারপর যদিও- আবার বেড়াল যদিও করা, বিশ্বদা, একটা আজকের- প্রশ্ন আছে, আজকের ছিল এই রুমাল debate, হয়ে গেল আজকের এই বেড়াল। আসর নিশ্চয়ই এটা CA নিয়ে আমি- নয়, তবু আমি জিজ্ঞেস করব, ঘোর বিরোধী। আজকে যে লোকটি 8 জনের ওপার বেশি বাংলা পেলে থেকে না। পালিয়ে আসছে ধর্মীয় উৎপীড়নের কারণে, তাকে ব্রাত্যদার দল এখানে দাঁড়িয়ে, যদিও এটা তখন পশ্চিম বাংলাদেশ, পশ্চিম বাংলা মনেই হয় না, তো এখানে সব কিছুই আলাদা রকমের। তো ব্রাত্যদা বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাত্যদা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কুণালদা, কেউ না কেউ তো আছেন এই পশ্চিম বাংলাদেশের, একজন না একজন এই থেকে বলুন যে আজকে রাতে যশোর থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে যে লোকটা দূর ধরে পালাতে বাধ্য হচ্ছে, ওপার থেকে এবারে পালিয়ে এলো শুধুমাত্র ধর্মীয় অত্যাচারের কারণে, অন্য কোনো কারণে নয়। সিন্ডিকেটের ব্যবসা করার জন্য নয়, সিন্ডিকেটের ব্যবসা করার জন্য নয়, ব্রাত্যদা, সিন্ডিকেটের ব্যবসা করার জন্য নয়, একটা মদের দোকানে লাইসেন্স পাওয়ার জন্য নয়, অবস্থান শুধুমাত্র শাঁখা সিঁদুর বাঁচানোর জন্য, যেটা দেখে দেখে অবশ্য শাহজাহানরা ডাকে। না, না, আমার কথা হচ্ছে একটা শুধু কথা- ওটা বাঁচানোর জন্য পারবে আরে না। এটা তো তাদেরকে BSF আপনি বলবে। কিভাবে দেবেন? তাদেরকে আপনি নাগরিকত্ব কিভাবে দেবেন? ও দেবজি, সে যদি না থাকে, একটা কথা বলতে পারি যদি না এবারে? থাকে, আইনটা অন্যায়ভাবে একেবারে বিকৃত রূপে পাশ করেছে। আমি জানি না তৃণমূল আইন কংগ্রেসের আছে। বর্তমান অবস্থান কি, যে আইনটা যে রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের উপরে কোনো কোথায়- ভারতবর্ষের কোথায় সংবিধানে আইন, religious এক মিনিট প্লিজ ভাই, তোমার সময় কথা বলিনি প্লিজ। কোথায়? রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের উপরে আইন কোথায়? হয় না। কোথায় আপনি বলুন তো religious এই আইনটার discrimination মধ্যে হয়েছে? বলুন কোথায় তামিল religious সিংহলীদের কথা লেখা আছে, তামিল হিন্দুদের কথা আছে?
আপনি বলুন এই আইনটার মধ্যে পাকিস্তান 5টা দেশকে জোড়া আচ্ছা সুপ্রিম কোর্টে কি হলো এক মিনিট ভাই, বিশদ একটা কথা বলতে পারি এই প্রসঙ্গে? আপনার সঙ্গে কথা বলুন না, পরে বলবো। আপনি বলুন তো, আপনি বলুন নেপালি হিন্দুদের কথা বলা আছে, আপনি মায়ানমারের বুদ্ধিস্টদের কথা বলা আছে। নেপালে তো হিন্দু হওয়ার জন্য অত্যাচারিত হতে হয়নি। আমি বলছি তৃণমূলের নেপালে তো অবস্থান কি? হিন্দু হওয়ার জন্য তোমার রাগ হওয়ার কথা নয়, আমি বলছি তৃণমূলের অবস্থান কি, তৃণমূলের বর্তমান অবস্থান। চেঁচামেচি করলে বলতে তৃণমূলের পারবো। অবস্থান জানতে। গোজামিলের সময় তো আমরা তো দেখেছি, গোজামিল তো বটেই। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর পাওয়া গেল না যে শান্তনু ঠাকুর বলে এসেছিলেন যে প্রথম অ্যাপ্লিকেশন তার হবে, তিনি করেছেন কিনা, বাট ঠিক আছে, সে না হয় করলো না। সিএ আমার প্রিয় আইন, জানেন কেন? এরকম আইন আপনি পৃথিবীতে দেখবেন না। যেদিন আইনটা পাস হলো 2019 ডিসেম্বরে, সেদিন শুভেন্দু অধিকারী আইনটার বিরুদ্ধে, যেদিন লাগু হলো সেদিন শুভেন্দু অধিকারী আইনটার পক্ষে। কিন্তু আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি, ওরাই উত্তর দিক। 211 জন খালি কৃষ্ণনগরের মানুষ তারা সিএতে অ্যাপ্লাই করেছেন। 35 জন ডকুমেন্ট স্যাটিসফাই করতে পেরেছেন তাদের ডকুমেন্ট, তারা হয়তো পেয়েছেন নাগরিকত্ব, আর অনেকে তাদের মধ্যে বাকিরা হয়তো পাবেন, ধরে নিচ্ছি। বাকিদের কি হবে? কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, অবস্থাটা সেরকমই তো। সত্যি কথা বলুন, মরতে হবে, নেংচেই মরি। এখন আমি নেংচে মরি, একটু অপেক্ষা করো। 4 তারিখের পরে কে কার নেবে, 4 তারিখের পরে আরো কাছাকাছি, আরো কাছে এসো, ও হয়ে যাবে। শ্রমিক এইটা শুধু তুমি বলে দাও, এইটা যে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আরে ভাই, তুমি না তুমি একটু এইটা বুঝিয়ে দাও, বুঝতে সুবিধা হয়। এত বিজেপির সারা দেশব্যাপী শক্তিশালী নেতাদের এত আবেদন, এত প্রচার, এত নাকি লক্ষ লক্ষ মানুষ, মাত্র 8টা বের করলে, 80 হলো না, 800 হলো না, 8000 হলো না। আচ্ছা ঠিক আছে, কোটি কোটি বলেছিল, কোটি কোটি শ্রমিক ভর্তি। সেটা হলো বর্ধমানের আউশ গ্রামের এক দম্পতি, শীল দম্পতি। ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, তার স্ত্রীর নাম হচ্ছে শিপ্রা শীল। তাদের পাসপোর্ট আছে, জমির দলিল আছে, ঘুষকরা মিউনিসিপ্যালিটির সার্টিফিকেট আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে। পশ্চিম বর্ধমানের পুলিশ ইন্সপেক্টরের নাম জুলফিকার আলী, তাদের গ্রেফতার করেছে। 4 মাস ধরে সেই দম্পতি বর্ধমানের জেলে আছেন। অভিযোগ কি? অভিযোগ তারা আজ থেকে 10 বছর আগে কক্সবাজারে থেকে তারা ভারতবর্ষে বেআইনিভাবে ঢুকেছে। তাদের প্রশ্ন করা হয়েছিল, বলে ওখানে থাকার মতো অবস্থা ছিল না। এই তৃণমূল কংগ্রেসের পুলিশ তাদের গ্রেপ্তার করে রেখেছে। এজন্যই সিএর প্রয়োজন আছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, দেখুন ভোট তো শেষ হয়ে গেছে, আর এখন কিছু করার নেই। আমাদের অবস্থান পরিষ্কার, এটা কেন্দ্রের আইন, এটা এখানকার আইন নয়। সৌম্যদা যা বললেন, উনি আইনজীবী মানুষ, আমার থেকে অনেক বেশি জানেন। এটা নিয়ে তো গেছিলেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বহাল রাখলো কি করে বিষয়টা? যে আদালত আমরা পূর্ণ আস্থা রাখি, সম্মান করি, কিন্তু তোমরা না যখন কোনো আদালতের কোনো অর্ডারের উপর দাঁড়িয়ে কথা বলো, তখন আমাদের একটু বুঝতে সমস্যা হয়। কদিন বাদে যিনি অর্ডার দিয়েছেন তিনি আবার বিজেপির প্রার্থী হবেন, তার বাড়ি পোস্টার পড়বে কিনা সেটা ভাবেন না। অনেক ধন্যবাদ। আমাদের এই রাউন্ড, আমাদের তর্ক ভাবতে হবে, আপাতত এখানে শেষ। আমরা পরের রাউন্ডে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লোকসভার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির নেতা, সবাই চেনেন, অত্যন্ত পরিচিত মুখ। রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য। আমাদের এই রাউন্ডে প্রথমে আমি কয়েকটা প্রশ্ন করব দুজনকেই, একটা দিলীপ দাকে করব, একটা শ্রমিক দাকে করব, তারপরে তারকাদের প্রশ্ন নেব, তারপর আর একটা চমক রয়েছে, সেটা পরে আসছি। আমার প্রথম প্রশ্ন দিলীপ ঘোষকে। দিলীপ দা, লোকে বলছে যারা বিজেপিকে ভোট দিচ্ছেন তারা প্রার্থী দেখে নয়, প্রতীক দেখে ভোট দিচ্ছেন। এটা যদি আপনি মানেন, তাহলে এটাও তো মেনে নিতে হয় যে বঙ্গ বিজেপিতে নেতৃত্বের সংকট অনেক গভীর জায়গায় পৌঁছে গিয়েছে। কারা কি বলছেন আমার জানা নেই। যদি প্রতীক দেখে ভোট দেন তাহলে 42টি আমাদের জেতা উচিত। হ্যাঁ, প্রতীক নিশ্চয়ই যুক্ত, তার সঙ্গে তার পেছনে মোদিজির মুখও আছে, কিন্তু সেটাই সব নয়। ব্যক্তিগত ব্যাপার থাকে, তার নাহলে সবাই জিতে যেত।
সেটা জেতে না। আর আমরাও বলেছি, আমি মোদিজির প্রতিনিধি হিসেবে এসেছি, পদ্মফুল প্রতীকে ভোট দিন, এভাবে ভোট চেয়েছি আমরা, কারণ উনি আমাদের নেতা, ওনাকে প্রধানমন্ত্রী করতে হবে, সেই জন্য আমরা ভোট চেয়েছি সবার কাছে। কিন্তু কেবল প্রতীক, এটা বোধহয় ঠিক নয়। দিলীপদা, আপনি ছিলেন না যেহেতু প্রথম রাউন্ডে, আপনাকে একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। আমাদের আজকের মোশন ছিল ভোটার আমি, ভোটার তুমি, ভোট দিয়ে যাচ্ছে না। এই যে ভোটার, কেউ মুসলিম, কেউ তপশিলি, কেউ উপজাতি, কেউ জাটব, কেউ যাদব, কেউ কুর্মি, কেউ মতুয়া, এই যে এত ভাগাভাগি হচ্ছে ভোটারদেরকে নিয়ে, এটা রাজনীতিতে কতটা সুস্থ জায়গা তৈরি করছে? দেখুন, আমরা যে বাস্তব রাজনীতি দেখছি, এটা বিভাজনই করে। যত ছোট ছোট করে বোঝানো যায় যে তোমার জন্য আমি কাজ করছি, তত তাকে বোঝাতে সুবিধা হয়, নিজের দিকে আনতে সুবিধা হয়। সেই জন্য আমার মনে হয় এই বিভাজনটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু যদি স্টেটসম্যান হয়, আমার মনে আছে নরেন্দ্র মোদী যখন 14 সালে তাকে আমাদের নির্বাচন কমিটির আহ্বায়ক করা হলো, তার একটা ইন্টারভিউ শুনছিলাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি গুজরাটের মুসলমানদের জন্য কি করেছেন? মোদিজি উত্তরে বলেছিলেন, আমি হিন্দুর জন্য কিছু করিনি, আমি মুসলমানের জন্য কিছু করিনি, আমি 6 কোটি গুজরাটবাসীর জন্য করেছি। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে জুড়ে যায়, নাহলে কিন্তু সাধারণত কি হয়, রাজনীতি এভাবে চলে এসছে, এর জন্য করলাম, তার জন্য করলাম, জাতি, ধর্ম, গ্রাম, শহর, বিভাজন চলতেই থাকে। আর আমার যেটা ধারণা যে মানুষ নিজেকে ছোট কমিউনিটির মধ্যে রাখতে চায়, আর সবসময় একটা অস্তিত্বহীনতায় ভুগতে থাকে, সেজন্য তাকে কনভিন্স করা সহজ হয়। এই যে জাত পাত, জাতের মধ্যে জাত, পিছড়া, অতি পিছড়া কেন আসছে এগুলো? মানুষ বড়র মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, এই ছোটোর মধ্যে নিজেকে খোঁজে, সেই সুযোগ নিয়ে রাজনীতিবিদরাও করেন। তাই এত ভাগাভাগি শুরু হয়ে গেছে, যেখানে জাত ছিল না সেখানেও জাত চলে আসছে, ধর্মের প্রশ্ন চলে আসছে, আর যত ইলেকশন এগিয়ে আসে এগুলো বাড়তে থাকে। কিন্তু যদি বড় দৃষ্টিভঙ্গি নিয়ে বড় কাজ কেউ করে, তখন এগুলো মিটে যায়, সেটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। দিলীপদা, এবারে বিজেপির কাছে তো গোটা দেশের লড়াই অত্যন্ত কঠিন বলেই সবাই বলছেন। পশ্চিমবঙ্গ তাদের একটা বড় লক্ষ্য, কেউ বলছেন 35টা পাবেন, কেউ বলছেন 30টা পারবেন। আপনার আগে বিতর্কে সবাই বললেন 24 থেকে শুরু হবে, সমীকদা বললেন পশ্চিমবঙ্গে, হ্যাঁ আমি এটা 2 বছর ধরে 24 থেকে গোনা শুরু, 24-এর পর থেকে গোনা শুরু। এবারে বিজেপির ফলাফল পশ্চিমবঙ্গে কি হবে বলে আপনার অন্তত মনে হয়? দেখুন, সংখ্যা বললে অনেকে চোখ উপরে তুলবে, লাগতে পারে, নাও লাগতে পারে, আমি সেটা বলছি না। যেটা হচ্ছে, বিজেপি 1 নম্বর দল হবে, সবচেয়ে বড় দল হবে। সংখ্যা সেটা শ্রমিকদা যেটা বলছেন 24-এর উপরে শুরু হবে, সেই দিকেই যাবে ঘটনা। আমিও মোটামুটি 25-এর কাছাকাছি ধরেছি, এরকমই হবে। আর গতবারে যখন আমরা এরকম বলেছিলাম 22টা, তখন অনেকের চোখ কপালে উঠেছিল, পরে আসে চোখ নামেনি, কপালেই থেকে গেছে। এবারে সে ধরনের রেজাল্ট হবে। শ্রমিক ভট্টাচার্য, বাংলায় বিজেপির সব থেকে বড় চ্যালেঞ্জ কি, তৃণমূল নাকি ঘরোয়া কন্দল? বিজেপিতে বলে আমাদের জানা নেই, বিজেপিতে এসব থাকে না। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে ভোট হয়েছে বা সারা দেশে যা নির্বাচনটা চলেছে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন ব্যক্তিকে ঘিরেই আবর্তিত হয়েছে, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। এখন কেউ কেউ সমালোচকরা বলছেন নতুন পুরনোর গণ্ডগোল, আদি নব্য, এইসব শব্দগুলো আসছে, এগুলো কোনো চ্যালেঞ্জ নয়। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, নেতা আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে। শ্রমিকদা, জয়ী প্রার্থীর আসন হঠাৎ করে বদলে দেওয়াটা ঠিক খুব দূরদর্শী সিদ্ধান্ত বলে আপনার মনে হয়? এতে তো তার রাজনৈতিক শিকড় দুর্বল হয়ে যায়। বাংলার রাজনীতিতে আমরা একই আসন থেকে বহু মানুষকে 8বারের বেশি জিততে দেখেছি। দেখুন, স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোট স্ট্র্যাটেজিস্ট হচ্ছে অমিত শাহ। আর একটা রাজনৈতিক দল কেন, কিভাবে, কোথায় তার প্রার্থীকে পরিবর্তন করবে, সেটা তো কোনো স্টুডিওর ফ্লোরে ঠিক হবে না, সেটা নির্দিষ্ট রণকৌশল আছে। তো সেই রণকৌশলে আমরা এগিয়েছি এবং সেই রণকৌশলে আমরা সফল হব। যেমন দিলীপদা মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন, দিলীপদা এবার যে আসন থেকে লড়ছেন সেখান থেকেও তিনি নির্বাচিত হবেন, আর আমাদের যে মেদিনীপুরের আসন সেটাও ধরা থাকবে। কয়েকটা প্রশ্ন এসছে, আমি একবার শুনে নেব, দেখে নেব। বেশ কিছু প্রার্থী রাজনীতিতে আসছেন যাদের সমাজ জীবনে কোনো আন্দোলন, লড়াই, গরিব মানুষের দাবি দেওয়ার কোনো লড়াই, কোনো কিছুতে যাদের আমরা দেখিনি। এবং এই সমস্ত প্রার্থীরা তারা প্রত্যেকে বলছেন যে আমাদের ভোটটা দিন হয় মোদিকে দেখে নয় দিদিকে দেখে। সেই অর্থে ফেসলেস, এবং এই সমস্ত ফেসলেস
জন্য ভারতবর্ষের রাজনীতি কেন্দ্রিক এবং কিছু কিছু ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছে। তাই আমার প্রশ্ন হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে বিশেষ করে, তারা এই জাতীয় প্র্যাকটিস যেটা রাজনীতিতে শুরু করেছে, এটা কি ভারতবর্ষের রাজনীতিকে, ভারতবর্ষকে আদতে কোনো ভালো কিছু দিকে এগিয়ে দেবে, নাকি রাজনীতি আরো অবমূল্যায়ন হবে এবং সেন্সেবল লোকেরা রাজনীতি থেকে আরো মুখ ফিরিয়ে নেবেন? না দেখুন, এখানকার মুখ্যমন্ত্রী যখন বলেন যে 294টা আসনে আমিই প্রার্থী, তার মানে কোনো ফেস থাকে না, আর একটাই ফেস। আর আপনি মানুন বা না মানুন, একটা মানুষের উপরে মানুষ ভরসা করে, কারণ তার একটা ইতিহাস থাকে, লড়াই থাকে, স্যাক্রিফাইস থাকে, তার তপস্যা থাকে, তারপরে তার প্রতি মানুষের বিশ্বাস আছে, এতে খারাপ কিছু নেই। কিন্তু পার্টির আইডিওলজি, তার প্রতীক, সেটাও মানুষের বিশ্বাসের কারণ হয়। তো সেই জন্য একটা মানুষ যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, তাকেই লোকে সামনে করে আর তাকে দেখিয়ে ভোট নেয়, তাই হয়। নাহলে একজন কালকে তাকে চেনে না জানে না চলে এলো, সেই ইলেকশনে দাঁড়িয়ে গেল, জিতেও যায়, কি করে ভোট পাইছে? হয় প্রতীকের জন্য, নাহলে পেছনে যে নেতা আছে, ভাই কার হাতে ক্ষমতা যাবে, সেই লোকটা কি তার যোগ্যতা আছে কিনা, তার বিশ্বাসযোগ্যতা আছে কিনা, তারপর লোকেরা ভোট দেন। আর সেটা যোগ্যতা অর্জন করতে 20, 30, 40, 50 বছর লেগে যায়, এটাও একটা তপস্যা। এর মধ্যে অপরাধ বা এটা খারাপ কিছু নয়, কিছু তো বাস্তব থাকেই। পরের প্রশ্ন। আমার মনে হয় আমি যেভাবে ইলেকশনস ওভার দি ইয়ার্স ফলো করে এসেছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নিয়ে বলবো না, বাট আমি এটা চাইবো, এটা আমার মনে হয় প্রশ্নের থেকে বেশি একটা আবদার বলতে পারো বা একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে আমার মনে হয় যে ধর্ম নিয়ে পলিটিক্সটা করা বন্ধ হওয়া উচিত। সেইটা কি এই 2024 ইলেকশনের পরে বন্ধ হবে, নাকি এইটা আমাদের দেখতেই হবে এবং আমরা উন্নতির পথে হাঁটবো না, আমরা শুধুমাত্র ধর্ম নিয়ে ভেদ বিচার করেই বাঁচতে থাকবো? ধর্মকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কি করে করবেন? এই দেশটাই তো ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গিয়েছিল। মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। বামপন্থীরা তার সবচেয়ে বড় সমর্থক ছিল। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতবর্ষের যত সম্পদ আছে তারপরে প্রথম অধিকার হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘুদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন রামনবমীর দিনে একটা দাঙ্গা হতে পারে, যদি ওরা গালাগাল করে, মানে জয় শ্রীরাম বলে, তাহলে তোমরা দুহাত ওপরে তুলে শান্তির জন্য দুয়া করবেন। যে অধীর চৌধুরী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, সঙ্গে সঙ্গে সেই অধীর চৌধুরী কার্তিক মহারাজকে আক্রমণ করবার পরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুর মিলিয়ে দিলেন। তো কি করে হবে? প্রতি ক্ষেত্রে তো ধর্মের, আপনি বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে সিপিআইএম এর নেতারা আগে বক্তৃতা করতেন মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। এই করতে করতে রাম মন্দির তৈরি হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সেই গল্পটা বন্ধ হলো না। পরের প্রশ্ন। ভোট আসছে মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা সাংঘাতিক একটা লঙ্কা কাণ্ড যেন ঘটে যাবে। কলকাতা শহরে আমি বলবো তবু কিঞ্চিত কম, যাবতীয় মফস্বল শহরে এবং গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়িতে যেন একটা দক্ষযজ্ঞ বেঁধে গেছে এই ভোট আসছে এটা কি করে, মানে বিষয়টাকে কেন্দ্র করে। এবং যেটা দেখতে পাচ্ছি সমস্ত কিছু রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, পলিটিসাইজেশন। কারোর বাড়িতে চুরি হলো, কোথাও একটা তল্লাশি হলো, কেউ রেপড হলেন, কেউ মারা গেলেন, কেউ কোনো বিবৃতি দিলেন, কারোর চাকরি গেল, কেউ চাকরি পেল। এই সমস্ত কিছুর একটা রাজনীতিকরণ এবং সেটাকে নিয়ে একটা মার কাট অবস্থা। একটা ধর্ষণ থেকে তল্লাশি সবকিছু বাঙালি সমাজের। দেখুন, এখন রাজনীতি সর্বত্রগামী হয়ে গেছে। সূর্যের আলো যেমন সব জায়গায় পৌঁছে যায়, প্রায় রাজনীতি পৌঁছে যায়। রাজনীতি জীবনের অঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের একটা পরম্পরা আছে, রাজনীতিকে আমরা সীমাতে রাখতাম। বাড়িতে অতিথি কত দূরে যাবেন, ঠাকুরঘর কোথায় থাকবে, বাথরুম কোথায় থাকবে, একটা সীমা থাকবে। এখন আর নাই। আপনার বাড়িতে কি রান্না হবে, কোন পরিবারে মেয়ের বিয়ে হবে, সেটাও রাজনীতি ঠিক করে দেয়। আমার মনে হয় এর জন্য কৃতিত্ব কমিউনিস্টদের দেওয়া উচিত। রাজনীতি ছাড়া কিছুই নাই। এটা রাশিয়ায় দেখুন, অন্য জায়গায় এখন জীবনের বাইরে, রাজনীতির বাইরে জীবন হতেই পারে না। আমার মনে হয় এটা একটা সীমা থাকা উচিত। কিন্তু রাজনীতি যেমন জীবন হয়ে গেছে আমাদের দেশে, এখন পশ্চিমবাংলার রাজনীতির একটা পেশাও বটে। এত রাজনীতিক কর্মী যারা হোল টাইমার পশ্চিমবাংলার বাইরে কোথাও নাই। সেই জন্য রাজনীতিটা সারা বছর চলে, সব সময় চলে, সব জায়গায় চলে। তার ভালো মন্দ দুটোই আছে, কিন্তু এখন মন্দর দিকটাই বেশি দেখা যাচ্ছে। সেটা একটা সীমা থাকা উচিত। আমি একটা প্রশ্ন করব, একটা র্যাপিড ফায়ার করব, আপনারা এক শব্দে বা দু শব্দে বা ছোট করে উত্তর দেবেন। শ্রমিক দা। সন্দেশখালী। সবে তো শুরু। সন্দেশখালী ব্লক 2 হয়েছে, সন্দেশখালী ব্লক 1 আসতে দিন না।
ডায়মন্ড হারবার ডায়মন্ড চক চলছে এবং চলবে। সমান্তরাল সরকার, সরকারের বাইরে থেকে সিদ্ধান্ত 3,500 রাজনীতির বিরাট কোহলি। রাজনীতির বিরাট কোহলি তো একজনই আছেন পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের ঊর্ধ্বে কথাঞ্জলি গীতাঞ্জলির পরিবর্তন করেছে, গীতবিতান রিপ্লেস করে দিয়েছে কবিতা বিতান। বঙ্গ বিজেপি না জাতীয় রাজনীতি? জাতীয় রাজনীতিরই তো ভোট হচ্ছে, তো জাতীয় রাজনীতি হবে। আমরা পঞ্চায়েত নির্বাচন থোড়েই লড়ছি নাকি? দিলীপ ঘোষ কি পঞ্চায়েতের প্রার্থী? আপনার কোনটা পছন্দ? রবীন্দ্রনাথ বলেছেন দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। কি করে মাটি ছাড়বো? ধর্ম না জাত? ধর্ম তো একটাই, সনাতন। ঘরে মুন্ডে মুন্ডে মতির ভিন্না, বহুত্ববাদ একমাত্র ভারতবর্ষ। ঘরের ছেলে না বাইরের সম্পদ? ঘরের ছেলে আর বাইরের সম্পদের তো মিক্সচার চাই, ভালো ককটেল চাই, সেটারই, নাহলে চলবে কি করে? রামায়ণের কোন চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পান? কোনো চরিত্রের সঙ্গে নয়, বিরাট ব্যাপার। ওই পর্যন্ত পৌঁছতেই পারিনি, এখনো বই পর্যন্তই পৌঁছয়নি, আর চরিত্র পর্যন্ত পৌঁছবো। অভিন্ন দেয়ানি বিধি অবশ্যই আসা উচিত। রাম মন্দির? বলেছি, করে দেখিয়ে দিয়েছি। ভাষা সন্ত্রাস বন্ধ হওয়া উচিত। মেদিনীপুর না দুর্গাপুর? মেদিনীপুর থেকে শুরু, দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে, আরও এগোতে থাকবে। বঙ্গ বিজেপি না জাতীয় রাজনীতি? পা তো এখানেই আছে মাটিতে, বাকিটা বিজেপির উপরেই আছে, যতদূর যেতে বলবেন এগোবো। ধর্ম না জাত? দুটোই প্রয়োজন আছে, বিশেষ ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে জাতের প্রয়োজন ছিল, ধর্ম তো শাশ্বত, সেটা তো থাকবেই। রামায়ণের কোন চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পান? দেখুন, চরিত্রের সঙ্গে তো মিল করিনি, সব চরিত্রে কিছু না কিছু আছে যেগুলো যুগানুকূল, সেটা নেওয়া উচিত। তখনকার যেটা ছিল সেটা হয়তো আজকে অনুকূল নয়, কিন্তু সমস্ত চরিত্রের কিছু না কিছু অনুকরণীয় বিষয় আছে, সেটাকে যুগানুকূল করে নিতে হবে। কোন চরিত্রকে আপনার অনুকরণীয় বলে মনে হয়? দেখুন, রাম তো আদর্শ চরিত্র, মর্যাদা পুরুষোত্তম, অনুকরণ করতে হলে তাকেই করা উচিত। আচ্ছা, এবার একটা চমক আছে, এই বলে দুটো চিট রয়েছে, আপনারা একটা তুলবেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে যেগুলো ঘুরছে বিজেপি সম্বন্ধে, সেইগুলো আপনি উত্তর দিতেও পারেন, উত্তর দিতেও নিতে পারেন। আপনি পড়বেন, যদি মনে হয় উত্তর দিন, যদি মনে হয় উত্তর দেবেন না। শ্রমিক দা। এখানে লেখা যে মেরা পাস ইডি হ্যাঁ, আমার মনে হয় এটা আমাদের দিয়ে না বলারই ভালো ছিল, কারণ ইডি যাদের বাড়ির দরজার কাছাকাছি আছে তারাই এর ঠিক উত্তর দিতে পারবে, বা যারা গভীর রাতে বিজেপির নেতাদের ফোন করে চলেছেন যে আছি, চাপে আছি, কিন্তু আছি সঙ্গে, সামনে আসতে পারছি না, তাদের বলালে ভালো। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তারপরে দিলীপ দা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তৃণমূল সরকারের আমলে হওয়া বিয়েও না বাতিল হয়ে যায়। আমাদের সেটা করতে হবে না, নিজেরাই বাতিল করে নতুন করে বিয়ে করছে, এর জন্য বিশেষ চিন্তা করার দরকার নেই। সেই জন্য দেখুন, যেটা অনৈতিক, অস্থায়ী, অপ্রয়োজনীয়, তা তো বাতিল হবেই। কার সময় হলো ব্যাপার নয়, সময়ের সঙ্গে সঙ্গে বাতিল হবেই। শতরূপ ঘোষ এবং সৌম্য আইস্টয়, বাম এবং কংগ্রেসের দুই নেতা। শতরূপ, লড়াই কঠিন, এবারও আসন না পেলে বাংলায় বামেরা প্রাসঙ্গিকতা হারাবে না তো? দেখুন, আসন না পেয়েও যে প্রাসঙ্গিকতা হারানো যায় না, আমি শুরুতেই যেটা বলেছিলাম, বরং আসন না পেয়ে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে, এটা যারা একসময় প্রচার করেছেন তারাও যে 3 বছর পরে সেই প্রচারটাকে নিজেরা ঢোক গিলে খেয়ে ফেলতে বাধ্য হন, তা আমরা প্রমাণ করে দিয়েছি। আমাদের কাছে নতুন করে প্রাসঙ্গিকতা না হারানো প্রমাণ করার নয়, বামপন্থীরা জিতলে, আমাদের আসন বাড়লে, মানুষের কণ্ঠস্বর, যারা তৃণমূলকে বিজেপিকেও ভোট দেন যে সাধারণ মানুষের কণ্ঠস্বর, তাদের কণ্ঠস্বর আমাদের গলা দিয়ে পার্লামেন্টে পৌঁছবে। সৌম্য, এমনিতে বাংলায় কংগ্রেসের অবস্থা খুব খারাপ, খুব একটা ভালো নয়। এই পরিস্থিতিতে হাইকমান্ড আর অধীর চৌধুরীর এই লড়াই এভাবে প্রকাশ্যে আসা কি ঠিক হলো? একেবারেই ঠিক। সবসময় মনে রাখবেন যে অত্যাচারী এবং অত্যাচারিত দুর্জনে একই রাস্তা দিয়ে যায় না, ধর্ষিতা আর ধর্ষণকারী কখনো এক পথ মারায় না। রাজ্যে আমরা বিরোধী। অত্যাচারীটা কি?
আমরা অত্যাচারী তো, আর তৃণমূল কংগ্রেস অত্যাচারী, এবং আমরা এটা মনে করি, এবং পশ্চিমবাংলার আপামর কংগ্রেস কর্মীরা মনে করে। বিরোধিতার আসনে থেকে খাড়গের রূপ ধরে তৃণমূল কংগ্রেস অত্যাচার তা নয়, সেসব তা নয়। পশ্চিমবাংলায় আমরা বিরোধিতার জায়গায় থেকে পশ্চিমবাংলা বিরোধিতা করব, তার কারণ বিরোধীদের যেটা করণীয় কাজ গণতন্ত্রে সেটাই আমরা করছি। সরকারের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সেটাকে তুলে ধরা। শতরূপ, অনেকে বলছেন বাম কংগ্রেস সমঝোতা গতবারের তুলনায় অনেকটা ভালো হয়েছে, কিন্তু যেটা আসল বলছেন যে এই তৃণমূল বিজেপি বাইনারি ভাঙার জন্য কি এটা যথেষ্ট? তো ভোটের ফলাফল বেরোনোর আগে আমি বলবো যথেষ্ট, তৃণমূল বিজেপি বলবে যথেষ্ট নয়। এ তো যে যার নিজের দলের কথাই তো বলবে, এই প্রশ্নে আমি কি উত্তর দেবো বলুন? কিন্তু এইটুকু অন্ততপক্ষে বাংলার মানুষ দেখেছেন। আজকেও ধরুন এর আগে যে আলোচনাগুলো হচ্ছিল, আমি দেখছিলাম একজন সন্দেশখালী বলছেন, তো পাল্টা তৃণমূলের মন্ত্রী বলছেন যে সন্দেশখালীতে কি করা হয়েছিল, মণিপুরের মতো নগ্ন করে হাঁটানো হয়েছিল। সুতরাং এই যে একটা মানে রাজনীতিকে কোন কদর্য পর্যায়ে নামিয়ে এনেছে যে আমরা ধর্ষণ করেছি ঠিক আছে, কিন্তু তোমরা তো ধর্ষণ করার পরে নগ্ন করে হাঁটাও, আমরা অত অবধি করিনি, সুতরাং আমরা তোমাদের থেকে ভালো। এই যে নোংরামি ওরা সেট করেছে, প্রশ্ন এখানে তৃণমূল এবং বিজেপির বাইনারি ভাঙা নয়। এই নেতিবাচক রাজনীতিকে সরিয়ে রেখে ইতিবাচক কথা বলতে হবে সামনের প্রজন্মের জন্য, সেই কথা একমাত্র আমরাই বলছি। ধন্যবাদ। এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে অনেকে ভোট কাটুয়া হিসেবে দেখছে, এমন ভোট কাটুয়া যে বহু আসনে হিসেব ঘেটে দিতে পারে, এই পারসেপশন তো কংগ্রেসের দিকে বেশি যাচ্ছে। কমসে কম প্রাসঙ্গিক তো ভেবেছেন। এতদিন তো শূন্য বলে পাত্তাই দিচ্ছিলেন না, এখন তো সব হাওয়া শুকিয়ে গেছে সব। ধন্যবাদ। দুটো প্রশ্ন প্লিজ। আমি নাগরিক হিসেবে একটা কথাই বলতে চাই যে সব কিছু শান্তিপূর্ণভাবে হোক, ভালো হোক, এবং আমরা সবাই মিলে ভালো করে ভালোভাবে থাকি। যে কোনো নাগরিকের এটা মানে তার কনস্টিটিউশনাল রাইট, সে ভালোভাবে থাকুক, এটাই চাইব। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার যেটা একটুখানি লজ্জাজনক বলে মনে হয় সেটা হচ্ছে এই যে ভোটের সময় পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে ব্যাপক হিংসা হয়, মানে কোনো না কোনো রক্তপাত ছাড়া ভোট হয়েছে, এটা আমার স্মরণকালের মধ্যে নেই। অন্তত ওই আগে বামফ্রন্ট ছিল যখন, তখনও দেখেছি আর এখনও দেখি। এইটা আমার প্রশ্ন যে কেন এটা গভর্নেন্স থাকতে, মানে সত্যিকারের সুশাসন থাকলে এরকম তো হওয়ার কথা নয়, কারণ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু এই হিংসা আমরা দেখতে পাই না। আমার প্রশ্ন যে হিংসা কেন, আর হিংসাটাকে দূর করা যাচ্ছে না কেন? ওনারা দুজন অত্যন্ত সম্মানীয় মানুষ এবং ওনাদের এই প্রত্যাশা তো দলমত নির্বিশেষে সবারই প্রত্যাশা, যেন ভোট যেন রক্তপাত ছাড়া হোক। বামফ্রন্ট আমলেও রক্তপাত ছাড়া ভোট সবসময় হয়েছে এমন নয়, তার আগে কংগ্রেস আমলেও হয়েছে এমন নয়, কিন্তু আমাদেরকে তো সামনের দিকে এগোতে হবে। আমরা 100 বার মনে করি এটা হওয়া উচিত, কিন্তু আমি খালি দুটো জায়গায় ওনাদের সঙ্গে সসম্মানে ডিফার করবো। ওনারা কেউ রাজনৈতিকভাবে আমার শত্রু নন। প্রথম কথা হচ্ছে যে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি জাস্ট ওনার কথার উত্তরে একটা কথা বলবো যে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় এটা দেখার প্রাথমিক দায়িত্ব যারা ক্ষমতায় থাকবে তাদের। তারা যেরকম স্ট্যান্ডার্ড সেট করবেন বিরোধীরা সেই মতোই তার উত্তর দেবেন। আমরা কখনো এইটা বলতে পারি না বা এই কথা দিতে পারি না যে আপনারা আপনাদের মতো করে বুথ দখল চালিয়ে যাবেন, গাজোয়ারি চালিয়ে যাবেন, আমরা বিরোধীরা খালি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের বাণী নিয়ে রাস্তার ধারে বসে থাকবো, এটা হতে পারে না। আর শীর্ষেন্দুবাবু এক সেকেন্ড, শীর্ষেন্দুবাবু যেটা বললেন আমি অত্যন্ত মানে বিনয়ের সঙ্গে এটা বলছি, পশ্চিমবাংলায় ভায়োলেন্সের কালচার অনেক আগে থেকে আছে, এটা নিশ্চিতভাবে আমাদের সবার জন্য আক্ষেপ, কিন্তু বাংলা ছাড়া আর কোথাও হয় না, এটা বোধহয় ঠিক নয়। আমার প্রশ্নটা প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকে, আপনারা রাজনীতি কেন করেন, কী জন্য করেন? মানুষের ভালোর জন্য না মানুষের খারাপের জন্য? এটা আপনাদের ভাবতে হবে, এখন ভাবার সময় এসেছে। দেখুন, আমি প্রথমেই বলি, যেটা শতরূপ বলছিল একদম সত্যি কথা। জঙ্গলে যদি হরিণ শান্তি চায়, শান্তি আসে না, বাঘকে শান্তি চাইতে হয়। কারণ জঙ্গলের নিয়মকানুন, যিনি গণতন্ত্রের রক্ষাকর্তা, যারা নিশ্চয়ই বিরোধীদের জায়গা আছে, কিন্তু এখানে পশ্চিমবাংলার দুর্ভাগ্যবশত সবসময় একটা জিনিস হয় যে ব্যাস্টিয়ান মানে দুর্গ, আমাকে দখল করে নিতে হবে, আমাকে বিরোধী শূন্য করতে হবে। বিরোধী মানেই শত্রু, বিরোধী মানে রাজনৈতিক বিরোধী নয়, বিরোধী মানে শত্রু হিসেবে পরিগণিত করা। ধন্যবাদ। সেই জায়গা থেকে খুন জখম র্যাপিড ফায়ার। শত্রুপ, পথে না ফেসবুকে? দুটোতেই, দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? কে বেশি খারাপ, দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদার? আমি এটা কি উত্তর দেবো বলুন? তাহলে আপনি প্রথমে এটা স্বীকার করুন যে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যে ঝামেলা আছে, ওদের মধ্যে ফারাক আছে, তারপরে আমি কাকে বেছে নেবো আমি ভাবতে পারি। সর্বহারা শ্রেণী সংগ্রাম না স্বাচ্ছন্দ্য থেকেও বামপন্থী? মানে সর্বহারা শ্রেণী সংগ্রাম সবাইকে সর্বহারা করা সংগ্রাম নয়, সমস্ত সর্বহারা মানুষ যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তার সংগ্রাম। তারুণ্য না অভিজ্ঞতা? মার্জনা করবেন। তারুণ্য না অভিজ্ঞতা?
তরুণরা একদিন অভিজ্ঞ হবেন, অভিজ্ঞরা তরুণদেরকে প্রতিপালন করবেন। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বামফ্রন্ট সরকার। সিপিআইএম এর তরুণ ব্রিগেডের তোমার ফেভারিট কে? তরুণ ব্রিগেড বলতে যাদেরকে চেনেন তার বাইরেও, ধরুন আমাদের যারা ভোটে প্রার্থী হয়েছে টিভিতে দেখা যায়, তার বাইরেও অসংখ্য ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো ভোটে প্রার্থী হয়নি বা টেলিভিশনে আসে না বলে আপনারা তাদেরকে চেনেন না। কাঁধে করে যে 17-18 বছরের ছেলে বা মেয়ে ভোটে হেরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোকের বাড়িতে ছুটে গেছে, আমি তার পক্ষে, সে আমার গর্ব। ডিপ্লোম্যাটিক উত্তর। আকবর রোড না বিধান ভবন? আকবর রোড না বিধান ভবন? অবশ্যই বিধান ভবন। আমি পশ্চিমবঙ্গের মুখপাত্র। সবুজ না গেরুয়া? হ্যাঁ, সেই সবুজটা যদি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের হয়। প্রিয় বন্ধু না কৌশলী জোট সঙ্গী? অবশ্যই প্রিয় বন্ধু, কারণ শতরূপের সাথে আমার কোনোদিন ঝগড়া তো হয় না। আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় জাতীয় কংগ্রেসের নতুন সভাপতি বাছার, কাকে ভোট দেবেন? সভাপতি বাজার ভোট দিলে তো আপনাকে বলবো না, গোপনে ভোট দেবো, কারণ আমি এআইসিসি মেম্বার, গোপনে ভোট দিতে হয়। বহরমপুর না মালদা? দুটোই। কংগ্রেস কটা আসন পাবে বাংলায়? আমি তো অনেকগুলোই দাবি করতে পারি, কিন্তু এখানে বলবো না, তার কারণ কি হবে ভোটের ফল মানুষ ব্যালট বক্সে দিয়েছে। বাস্তবটা বলুন না। না, যারা ভোট দেয় এইসব গণতান্ত্রিক ব্যাপারে এইসব ব্যাপারে বলা যায় না। যারা প্রেডিকশন করে 42-50 তারাই গণতন্ত্র বিরোধী। আমরা মানুষের কথা কি করে বলবো? মানুষ ব্যালট বক্সে ভোট দিই। শতরূপ। এত বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5 বছর দিয়ে দেখেন কেমন রাখে রাম। রামকে 5 না 10 বছর দেওয়া হয়েছে, খুবই খারাপ রেখেছে, খুবই খারাপ রেখেছে। 60 টাকার পেট্রোলকে 115 টাকা করে দিয়েছে, 200 টাকার সর্ষের তেল করেছে। ও কুলোর বাতাস দিয়ে আপদগুলোকে বিদায় করতে হবে এবার। ধন্যবাদ। কি আসলো? রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। কি মানে কি? সোশ্যাল মিডিয়ায় মিম চলছে এগুলো। এনআরসিসিএ। হ্যাঁ, এনআরসিসিএ। ওটা তো প্রতিবার ভোট আসলে ব্যাগে করে অমিত শাহ নিয়ে চলে আসে, তারপরে ভোট মিটে যায়, বাড়ি নিয়ে চলে যায়। এটা তো রাজনৈতিক পণ্য। দিস ইজ আ পলিটিক্যাল প্রোডাক্ট। ধন্যবাদ। প্রাপ্ত, এবারের লোকসভা ভোটে বিজেপি যদি সত্যি গতবারের থেকে ভালো ফল করে, তাহলে সেই ধাক্কা কি তৃণমূল সামলাতে পারবে? যদির কথা নদীর পারে। কুণালদা, এবার ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেমন লাগলো? আপনাদের থেকে তো বিজেপি বেশি অভিযোগ করলো। এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী মূলত বিজেপি দ্বারাই পরিচালিত, তো সুতরাং তারা তাদের মতো করেছেন, বিজেপির পারপাস সার্ভ করার জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে কিছু অভিযোগ এসছে। আর বিজেপি যেটা কাঁদছে সেটা বিজেপির সাংগঠনিক ব্যর্থতা। ক্ষমতা মানুষকে খারাপ করে দেয় নাকি মানুষই খারাপ? ক্ষমতার তো কোনো দোষ নেই। ক্ষমতা মানুষকে, এটা তো যে পাওয়ার করাপস অ্যাবসলিউটলি, এটা তো একটা পুরনো প্রবাদই আছে। তো আমার মনে হয় যে মানুষ নিজেও ক্রমশ তার অধঃপতন হচ্ছে, মনুষ্য জাতির, গোটা জাতিরই। সেটা আপনি যদি ইতিহাসের নিরিখে দেখেন বোঝা যাবে। এর সঙ্গে রাজনীতি, অরাজনীতি, রাজনৈতিক দল বা ইত্যাদি কোনো সম্পর্ক নেই। কুণালদা, রাজনীতিতে ভাষার মান দিন দিন নামছে। এখন তো ক্যামেরার সামনেও মা বাবা তুলতেও দুবার কেউ ভাবছে না। এটা কি ঠিক হচ্ছে? এটা খুবই ভুল হচ্ছে, খারাপ হচ্ছে, এবং এটা কিন্তু সংবাদ মাধ্যমেরও একটা বিরাট ভূমিকা আছে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। কারণ একজন বলছেন, সেটা যদি দেখানো হয় তাহলে সেটাকে কাউন্টার করতে আরেকজন বলছেন। ফলে এই বিষয়গুলো বলা এবং সেটা দেখানো, সেটা পুরোদস্তুর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বন্ধ হোক। প্রশ্ন আমি করতে চাই না, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা অন্তত আপনারা ভালো করুন, যাতে ভারতবর্ষে বাংলার যে মান ছিল সে মানটা যাতে থাকে। আমার মনে হয় যে এখনো তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওই রেটিংগুলো আছে তাতে প্রাথমিক শিক্ষা এখনো ওপরে। উচ্চশিক্ষাতেও দেখা যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যথেষ্ট উঁচুর দিকেই আছে। এবং আমার মনে হয় যে এরকম আশ্চর্যজনক রাজ্যপাল না এলে আমার ধারণা আমাদের উচ্চশিক্ষা আরও ওপর দিকেই থাকে। আমার তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন, দুর্নীতি আটকানোর বিষয়ে আপনাদের নতুন যে নেতা নেত্রী এবং প্রজন্ম তারা কি ভাবছেন? দেখুন, দুর্নীতি একটা রোগ, এটা যুগে যুগে ছিল। এখন যেগুলো নজরে পড়ছে তার মানে এই নয় যে অতীতে হয়নি। এখন দিনকাল তথ্য প্রযুক্তি, মিডিয়া, ক্যামেরা, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এমনভাবে ছড়িয়েছে যাতে একটা মহল তৈরি করা সম্ভব হচ্ছে। দুর্নীতি, বিভিন্ন স্বজন পোষণ,
এই ধরনের কাজকর্ম অতীতেও যথেষ্ট হয়েছে, অন্য রাজ্যেও যথেষ্ট হয়েছে। এ রাজ্যে যেটা হয়েছে হওয়া উচিত নয়, কিন্তু সেটা অনেক কম এবং সেটা সংশোধন করার প্রক্রিয়া চলছে। আমি আপাতভাবে টিএমসিকেই করতে চাই যে আপনারা কি সিপিএমকে ভয় পেয়েছেন, এবং ভয় পেলে কেন? সৎ বলে? ভয় পাওয়ার প্রশ্ন উঠলো কেন, আমি প্রশ্নের হেতুটাই আমি ধরতে পারছি না। কুণালদা র্যাপিড পাওয়ার, সন্দেশখালী। পুরোটাই গঙ্গাধর কয়াল ফাঁস করে দিয়েছে, এত বড় চক্রান্ত। নন্দীগ্রাম। বাম জমানার রক্তক্ষয়ী একটা হিংসা, যেটা থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জমির অধিকার রক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি। বিচার ব্যবস্থার উপর আস্থা নষ্ট করে দিয়েছেন, প্রশ্ন তুলে দিয়েছেন। নরেন্দ্র মোদী না অমিত শাহ? ওনারা বিরুদ্ধ দলের, আমরা দুজনেরই সমালোচনা করি। সাংবাদিক না রাজনীতিক? ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক। বহরমপুর না কাঁথি? দুটো জায়গাতেই যাওয়ার সৌভাগ্য হয়েছে। বহরমপুরের ওই ওই কি রস বড়াটা খুব ভালো, আর ছানার ওই যেটা তৈরি হয় ছানা বড়াটা খুব ভালো। আর কাঁথির দিকে গেলে তাড়াতাড়ি দীঘা যাওয়া যায়। কোনটা টার্গেট, বড় টার্গেট কোনটা? দুটোই টার্গেট। প্রতিশোধ না ক্ষমা? 3 বার ক্ষমা, তারপর প্রতিশোধ। মহাভারতের কোন চরিত্রের সঙ্গে আপনার মিল রয়েছে? রামায়ণ হলে হনুমান বলতাম। দত্ত। সন্দেশখালী। ছিল সন্দেশ, খবর এক সময় ছিল, এখন সন্দেশ খালি। রাম। রাম একজন মহাকাব্যিক চরিত্র, এবং বাল্মীকি রামের থেকে আমার কৃত্তিবাসী রাম অনেক বেশি পছন্দ, যিনি ভয় পান, খুব বাচ্চাদের প্রতি স্নেহ বৎসল, কথায় কথায় স্ত্রীকে যিনি অগ্নি পরীক্ষায় পাঠিয়ে দেন না। আমার কৃত্তিবাসী রাম আমার অনেক বেশি হৃদয়ের। অর্জুন। অর্জুন কালকা ছিল, আজকা অর্জুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে। দুর্নীতি। দুর্নীতি ছিল, সারা ভারতবর্ষেই ছিল। আমি মহাভারত রামায়ণগুলো দেখাতে পারি। দুর্নীতি কি করে কমানো যায়, কি করে শেষ করা যায়, সেটা নিয়ে সবাইকে ভাবতে হবে। নাটক। এবং দুর্নীতি শুধুমাত্র রাজনীতিবিদরাই করেন না। নাটক। নাটক একটা 5000 বছরের সাহিত্য, আর নাটক মানে হচ্ছে টেক্সট, আর থিয়েটারের বাংলা আমরা বলবো নাট্য। নাট্য অনেক পরে এসছে, নাটক একটু আগে এসছে, দুটোই 5,500 বছর ধরে আছে। আর রাজনীতি হলে? রাজনীতির সঙ্গে নাটক শব্দটা তুলনা করা উচিত নয়। নাটক বা থিয়েটার অনেক পবিত্র জিনিস, তাকে আমার মনে হয় না যে অনেকে যারা বলেন নাটক করছে বা ইত্যাদি, সেই শব্দগুলো আমি সম্পর্কে আমি বলতে পারি ঈশ্বর ওদের ক্ষমা করুন। মহাভারতের কোন চরিত্রের সঙ্গে আপনার মিল রয়েছে? আমার ধারণা অশ্বত্থামা। বা অভিমন্যু। ভালো হতো না? বিয়ে দিলেই ছেলে শুধরে যাবে, আর বিজেপি এলেই বিকাশ হবে। 10 বছরে বিজেপি যা ডুবিয়েছে গোটা দেশকে, ফলে তাকে আর কোনোভাবে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। বয়ফ্রেন্ড সরকারি চাকরি পাচ্ছে না, বয়ফ্রেন্ড না বদলে সরকার বদলান। এটা কি 2441139? এটা কি বেলাবোস লিখছে? আমি জানি না। যদি বেলাবোস না লিখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই সরকার বদলান, সরকার ফেলুন, নতুন সরকার আনুন, এবং তার নাম হোক ইন্ডিয়া জোট। ধন্যবাদ। আমার শেষ রাউন্ড। মঞ্চে এইরকম প্যানেল আপনার পাবেন না। দিলীপ ঘোষ রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, সৌম্য রয়েছেন, শতরূপ। ঘোষেদের সংখ্যা বেশি, হ্যাঁ ঘোষেদের সংখ্যা বেশি।
শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, ব্রাত্য বোস রয়েছেন, ঘোষ বোস সবাই রয়েছেন। আপনাদের কাছে আমরা খুলে দিলাম, আপনারা যা প্রশ্ন করার এদের করবেন। আমার দুই সহকর্মী প্রিয়াঙ্কা এবং তমশ্রী রয়েছে, আপনার কাছে যাবে, আপনারা প্রশ্ন করবেন, হাত তুলবেন, প্রশ্ন। গর্গ চট্টোপাধ্যায়। ভারতে দু ধরনের রাজ্য আছে। এক ধরনের রাজ্য ডাইরেক্ট ট্যাক্স, যেগুলো কেন্দ্রীয় ফাইন্যান্স কমিশন অনুযায়ী তারা নিট টাকা কেন্দ্রকে দেয়, অর্থাৎ কম ফেরত পায়, যেরকম পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র ইত্যাদি। আর কিছু ধরনের রাজ্য আছে যারা কেন্দ্র থেকে টাকা পায়, মানে যত দেয় তার থেকে বেশি ফেরত পায়, যেরকম ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি। 2026-এ আসন পুনর্বিন্যাস করার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে পশ্চিমবঙ্গের আসন অনুপাত কেন্দ্রের মানে সর্বভারতীয় ক্ষেত্রে 42/543, এটাই কেন্দ্রে পশ্চিমবঙ্গের ক্ষমতা। তাহলে আমরা ট্যাক্স দিয়ে যাব, আর আমরা পপুলেশন কন্ট্রোল করেছি বলে আমাদের অনুপাত কমে যাবে, কারণ হিন্দি বলার রাজ্যগুলো পপুলেশন কন্ট্রোল করেনি। আমি জানতে চাই, বাংলা থেকে যারা বিজেপি থেকে নির্বাচিত হয়ে যাবেন তারা কি বাংলার পক্ষে দাঁড়াবেন নাকি ইউপি, বিহার, মধ্যপ্রদেশের পক্ষে দাঁড়াবেন? ধন্যবাদ। কে উত্তর দেবেন? দিলীপ দা নাম। দেখুন, এটা তো কেউ একা বললে হবে না, একটা সর্বভারতীয় স্তরে একটা নীতি ঠিক হবে। জনসংখ্যা বলুন, আয়তন বলুন, সেই অনুযায়ী ডিলিমিটেশন হবে। মেনলি জনসংখ্যার উপরে হয়, ভোটার দেখে। তো সেই জন্য ঘাবড়াবার কোনো কারণ নেই। আর আমার মনে হয় আমাদের সিট তো বাড়া উচিত, বাড়বেও বটে। আর ট্যাক্স দেওয়ার ব্যাপারে আমার মনে হয় পশ্চিমবাংলা উৎপাদন না করে ইনকাম করে, মহারাষ্ট্র, গুজরাট উৎপাদন করে, এখানে সেল করে যে টাকাটা লাভ হয় সেটা কেন্দ্র নিয়ে যায়, সেই জন্য সেন্টার সেটা পেয়ে যায়। কিন্তু যারা উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত হয়, সেই অনুযায়ী লাভ পায় না, এটাও বিচার করা দরকার আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হয়েছে যেসব রাজ্যে, তাদের সিটের অনুপাত কমবে, বাড়বে না। পশ্চিমবঙ্গের সংখ্যায় বাড়তে পারে কিন্তু অনুপাতে কমবে। প্রসঙ্গটা অনুপাতের, সংখ্যার নয়। আমি তো জানি যে জনসংখ্যার উপরে ভোটার হয়, ভোটারের উপরে সংখ্যা হয়। আর আমাদের পশ্চিমবাংলায় তাই হয়েছে, ডিলিমিটেশন গতবারে হয়েছে। কলকাতায় সিট কমে গেল, মুর্শিদাবাদে সিট বেড়ে গেল। কিসের আধারে হয়েছে এটা? ইকোনমির আধারে হয়েছে কি, নাকি জায়গার আধারে? জনসংখ্যার উপরে, ভোটারের উপরে হয়েছে। এটাই আধার হওয়া উচিত। বাকি যারা সমাজবিজ্ঞানী বা রাজনীতি চিন্তাভাবনা করেন তাদের অন্যান্য অনেক ফ্যাক্টর থাকে, সেটা ভেবে নিশ্চয়ই তার সঙ্গে যুক্ত হবে, কিন্তু এটাই মূল বিষয় হওয়া উচিত। জয়দীপ কুণ্ডু। আচ্ছা, ভোটার আমি, ভোটার তুমি, আমি সেরকম একজন পরিবেশ বন্যপ্রাণ নিয়ে কাজ করা ভোটার একটা প্রশ্ন করছি, যে প্রশ্নটার উত্তর আমি কোথাও পাচ্ছি না এই যে গোটা নির্বাচন প্রক্রিয়াটার মধ্যে। আজকে দিল্লির টেম্পারেচার 52 হয়েছে, দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে জল নিয়ে মারামারি হচ্ছে, আমাদের এখানে পরের পর সাইক্লোন আসছে, গোটা ভারতবর্ষে ক্লাইমেট নিয়ে একটা অস্থির অবস্থা। এই সময় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল কি ক্লাইমেট চেঞ্জকে একটা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে দেখবে? এটাই আমার সবথেকে বড় প্রশ্ন, এবং প্রশ্নের উত্তর সবাইকে দিতে অনুরোধ করব। সবাই দেবেন। বলতে পারি? জয়দীপদা, আপনি শুনে খুশি হবেন, সিপিআইএম তার ম্যানিফেস্টোতে আলাদা করে একটা চ্যাপ্টার রেখেছে এনভায়রনমেন্ট ইস্যুতে কি কি ইন্টারভেনশন দেশের সরকারের হওয়া উচিত, রাজ্যের সরকারগুলোর সঙ্গে যৌথভাবে। যে হতে পারে রাজ্যের সরকার যারা চালাবেন তারা দেশের সরকার অন্য কোনো দল চালাচ্ছেন, যাই পারমুটেশন কম্বিনেশন হোক না কেন, পরিষ্কারভাবে বন্যপ্রাণকে সংরক্ষণ করা, নতুন করে বনাঞ্চল তৈরি করা, জলাজমিকে সংরক্ষণ করা, এবং ক্লাইমেট চেঞ্জ, যেটাকে আপনি বললেন, ক্লাইমেট চেঞ্জকে একটা ন্যাশনাল এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা। আমাদের রাজ্যে আমরা বলতে পারি, সুন্দরবনকে নিয়ে বলা হচ্ছে কয়েক দশকের মধ্যে গোটা সুন্দরবন আর কিছু থাকবে না, জলের তলায় চলে যাবে। সুন্দরবনের মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাইমেট রিফিউজি হয়ে যাবেন। পরিষ্কার আমাদের পার্টির ম্যানিফেস্টোতে পরিষ্কার করে এই নিয়ে 1, 2, 3, 4 করে কি পলিসি আমরা চাই গ্রহণ করতে আমরা বলেছি, এবং আমরা চাই সমস্ত রাজনৈতিক দল এখানে একে অপরের সঙ্গে সহযোগিতা করে, আর 5টা প্রশ্নে যাই বৈরিতা থাক না কেন, এই প্রশ্নে একে অপরের সঙ্গে সহযোগিতা করে তারা যেন এগিয়ে আসে। সমীক্ষা বলেনি। জয়দীপ বাবুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রাসঙ্গিক প্রশ্ন তোলার জন্য, অত্যন্ত প্রাসঙ্গিক। আর ভাই শতরূপকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাদের দল ম্যানিফেস্টোতে এটা খুব সুন্দরভাবে লিখেছে। তার নতুন সরকার এলে 4 তারিখের পরে আমরা খুব দায়িত্ব নিয়ে সিপিআইএম এর ম্যানিফেস্টোতে এই পরিবেশ সংক্রান্ত যে বিষয় আছে ওটা যাতে ইমপ্লিমেন্ট করা যায়, এবং বিষয়টা যাতে দলমত নির্বিশেষে সকলকে এক জায়গায় নিয়ে গিয়ে বিভাজনের ঊর্ধ্বে উঠে যাতে ওই ম্যানিফেস্টের লেখাগুলো পড়ে যেটা ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেসব ইস্যুগুলো সামনে আসে
এইটা ঢাকা পড়ে যায়। যখন আমরা বিপদে পড়ি তখন সামনে আসে। আমি এটুকু বলতে পারি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুন্দরবনে যা যা করার দরকার, আরও বৃক্ষরোপণ যেখানে দরকার, জঙ্গল যেখানে বাড়ানো দরকার, বন্যপ্রাণ সংরক্ষণে যা যা করার দরকার নিশ্চিতভাবে করছেন, কিন্তু আরও বেশি করে আরও বৃহৎ আকারে কীভাবে করা দরকার নিশ্চয়ই সব দল একসঙ্গে মিলে একটা চেষ্টার দিকে যাওয়া। সৌম্য, না যে প্রশ্নটা উনি করেছেন একদম প্রাসঙ্গিক, এবং বিশেষ কিছু বিষয় আছে যে ভারতবর্ষের লোকসভাতে বৈদেশিক নীতি হোক, মানে বিশেষ কিছু ব্যাপার আছে, বা তার সঙ্গে এই গ্লোবাল ওয়ার্মিং বলুন বা বিশ্ব পরিবেশ নিয়ে হোক, এগুলো একটা ইউনানিমাস ডিসিশন হয়। এটা যেটা হিতকর সেটাই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। বলবেন কিছু? এই বিষয়টা তো খালি ভারতের নয়, এটা বিশ্বের সমস্যার ব্যাপার। এতে প্রকৃতি এবং সৃষ্টিকে ধ্বংস করার যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার মনে হয় ভারতীয় জীবন পদ্ধতিতে একটা প্রকৃতি পুজো করা, গাছ লাগানো, রথযাত্রাতে আমাদের পরম্পরা ছিলই। আজ আপনি দেখুন বিশ্বতে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনেরিওতে, তারপর এখনও পর্যন্ত ভারতবর্ষই নেতৃত্ব করছে জলবায়ু পরিবর্তনের যে যোজনা এবং যে অভিযান চলছে, নরেন্দ্র মোদী নেতৃত্ব করছেন, এবং ভারতীয় জীবন পদ্ধতির যে ব্যবস্থা সেটাকে সারা দুনিয়া মেনে নিয়েছে। তারা নিজের গাছপালা কেটে ফেলেছে আর আমাদের বলছে তোমরা গাছপালা কেটো না, কারণ আমরা গরিব দেশ, আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হয়। কিন্তু তারা আজকে বুঝতে পেরেছেন পাশ্চাত্যরা, কিন্তু ভারতবর্ষে যেভাবে প্রকৃতিকে পুজো করে বাঁচিয়ে রাখার যে পরম্পরা আমাদের দেশের মধ্যে ছিল, সেটাকে সারা দুনিয়া আজকে স্বীকার করেছে। সেই জন্য জনজাগরণ, মানুষের মধ্যে পরিবর্তন আনা, মানুষের চেতনা প্রকৃতি রক্ষা করার চেষ্টা করতে হবে। এই আগামী ধরুন 1 তারিখ আমি ভোট দেব। ভোট দেওয়ার পরে আমি যাকে ভোট দিলাম, আমি দেখলাম কিছুদিন পর সে জিতলেন, জেতার পর আমি দেখলাম কোনো দল তাকে ডেকে নিলেন, এবং যারা ডাকলেন তারা এসো এসো মালা পরো বলে গলায় মালা পরিয়ে তাকে ডেকে নিয়ে চলে গেলেন। এইটা করে আপনারা কি আমাদের মতো ভোটারদের অপমান করছেন না, যে দলগুলো নিয়ে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন তাদেরকে? বলবে এটা এই প্রশ্নটা জেনারেলি আমি না কংগ্রেস থেকেও যায়নি, দাঁড়াও সৌম্য, এটা আমি এটা বলছি, এটা কিন্তু পলিটিশিয়ানরা শুধুমাত্র শুরু করেননি, এটা শুরু করেছিলেন ভারতবর্ষে আমাদের রাজ্যে প্রধানত একজন সুপারস্টার অভিনেতা, তার নাম মিঠুন চক্রবর্তী। ফলে এটা যে খালি রাজনীতিবিদরাই করেন তা বলা চলে না, এটা রাজনীতিবিদদের বাইরে অন্য পেশা থেকে যারা আসে। আমি খালি মিঠুন বলি, দলটাই তো দল ছুটে, আমি একটা কথা বলছি, প্রথম কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী শুরু করেন শ্রমিক দেখ সেকেন্ড, এটা পশ্চিমবাংলার রাজনীতিতে মানে গুরুদেব লোক ছিলেন সুব্রত মুখার্জি, উনি শুরু করেছিলেন। তার থেকে আমি একটা কথা বলি, 34 বছর আমরা সরকার চালিয়েছি, আমাদের 100টা দোষ থাকতে পারে, কিন্তু কোনোদিন অন্য কোনো দল থেকে জেতা কোনো পঞ্চায়েত মেম্বারেরও আমরা দল বদল করি। একটা কথা পরিষ্কার, উত্তর দেবে, উত্তর দেবে আমাদের 1 মিনিট। বামফ্রন্ট সরকারের একজন মন্ত্রী ছিলেন সিপিআই দলের, ডক্টর অমর আলী, তাকে করাপশনের অভিযোগে সিপিআইতে কমিশন করা হয়, এক্সপেল করা হয়, তিনি বর্ষিয়ার নেতা। আপনাকে করাপশনের অভিযোগে তৃণমূল থেকে তাড়িয়ে দিয়েছিল, তাতে কি হয়েছে? তাতে আপনাকে তৃণমূল নেয়নি, নিয়েছে, কি আছে? তাড়াইনি। না আমি ওনার পার্থ চ্যাটার্জি ঘোষণা করেছিল। শোনো শতরূপ, তোমার যে কোনো ডিফেন্সে আসতে গেলে তোমায় আমার ব্যক্তিগত আক্রমণ করা হয়। ব্যক্তিগত আক্রমণ তোমার কোনো অসুবিধা নেই। আপনারই বা সিপিএমের উপর এত রাগ কেন? আপনার জীবনে ব্যক্তিগতভাবে আমি সিপিএম এর কথা বলবো। এই ওমর আলী, ওমর আপনি দেখো, তুমি আমার বক্তব্য হচ্ছে যদি হয়েও থাকে এই ট্র্যাডিশন শেষ হবে কবে? না আপনি যে কথাটা বলেছেন, আপনার সাথে সোনালী দেবী যে কথাটা বলেছেন, উনি কথাটা একমত আমরা, এই কারণে আরে আমার কথাটা উত্তর দিতে দিন। এবারে ব্যাপার হচ্ছে যে পশ্চিমবাংলায় এই যে দলবদলটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া 2011 সাল আগে ছিল, ছুটপুট ছিল, 2011 সালের পর থেকে এটা একেবারে মানে অর্গানাইজড হতে হয়েছে। এই পলিটিক্যাল থেফট, তো রাজনৈতিক চৌর্যবৃত্তি। আমি মমতা ব্যানার্জির একটা বক্তব্য শুনছিলাম, উনি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী, তাই উনি কোনো কাজ করতে পারেনি। আমি ক্ষমা পাই, তাইটা বলেননি, তাইটা বলেননি। উনি বলেছেন যে মিমি চক্রবর্তী, এক মিনিট প্লিজ একটু বলতে দিন, আমি ভুল হলে আপনি শুধরে দেবেন। উনি বলেছেন যে মিমি চক্রবর্তী অভিনেত্রী, তাই অনেক কাজ উনি করতে পারেননি, তাই আমি সায়নী ঘোষকে সামনে ঠেলে দিচ্ছি। আমি বলছি সায়নী ঘোষ কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন? কারণ সায়নী ঘোষ তারপরেই একটা ডিজিটালি ইন্টারভিউ দিয়ে বলছেন অভিনয় হচ্ছে ওনার প্রথম ভালোবাসা এবং তার রাজনীতি হচ্ছে তার শেষ ভালোবাসা। আমার প্রশ্নটা আমি শেষ করছি এটা দিয়ে, মুখ্যমন্ত্রী কবির সুমনকে টিকিট দেওয়ার পরেও উনি ক্ষমা চেয়েছিলেন, মিমিকে টিকিট দেওয়ার পরেও ক্ষমা চাইলেন, 5 বছর পরে কি সায়নী ঘোষের জন্য ক্ষমা চাইবেন? তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্নের প্রথম ইলেকশন 1998 থেকে বিভিন্ন পেশার মানুষকে প্রতিনিধিত্বে এনেছেন। এবার
শতাব্দী রায়ের মতো সাকসেসফুল অভিনেত্রী এবং পরিচালক, যার চতুর্থ টার্ম হতে চলেছে এমপি হিসেবে, 3 বার হয়ে গেছে, চতুর্থ টার্ম হতে চলেছে। এরম আরও একাধিক অভিনেতা, অভিনেত্রী, চিকিৎসক, খেলোয়াড়, তাদের মধ্যে অনেকে ভালো কাজ করেছেন, আবার কয়েকজন সেইভাবে সাকসেসফুল হননি। তেমনি আবার হোল টাইমার রাজনীতিবিদ, তারা অনেকে ভালো এমপি হয়েছেন, আবার হোল টাইমার রাজনীতিবিদ হয়েও ভালো পারফর্ম করতে পারেননি। এটা সব ক্ষেত্রে আছে। ফলে এরকম একজনকে বেছে নিয়ে সেটার উপর দাঁড়িয়ে প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি। এই ভোটার আমি ভোটার তুমি ভোট দিয়ে যাচ্ছে না থেকে আমি বলছি প্রাসঙ্গিক হবে এটা যে জীবন জীবিকা দিয়ে যাইছে না। আমরা যারা এই রাত পোহালে ভোট দেবো তাদের মধ্যে কয়েকটা খণ্ডচিত্র আমি যদি বলি, ধরুন যারা গৃহ পরিচারকের বা পরিচারিকার কাজ করেন তারা সকাল সকাল কাজ করে ওই বাবুর বাড়িতে কাজ করতে যাবেন, আর কিছু বাবু আছেন যারা অর্থনৈতিকভাবে অনেকটাই সক্ষম, তারা হয়তো ওই ভোটের দিনটা ছুটি হিসেবে নিজেকে মানে ছুটির আনন্দে মাতিয়ে দেবেন। কিন্তু দুজনেই কিন্তু একই বাজারে বাজার করবেন। এই বাজারে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি সেটা অসহনীয় জায়গায় আছে, এবং আজকের দিনে যারা রাজনৈতিক আলোচনা করছেন তাদের সবার কাছেই বলছি এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, যেখানে কিন্তু এই প্রত্যেকটা বাড়ির লোকই বাজার করেন, গৃহপরিচারকও বা পরিচারিকাও যে বাজারে বাজার করেন, যে দামে আলু কেনেন, যে দামে রসুন কেনেন, সেই বাড়িতে যারা মানে গৃহপ্রভু আছেন তাদের ক্ষেত্রে সমান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, যারা মেয়র রোডের ধারে বসেছিলেন বা যারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রে এই সরকারে যারাই থাকবেন এই চাকরি দেওয়ার জন্য সরকারের কি প্রবণতা থাকবে, আগামী প্রজন্ম তারা কি পাবে? কারণ এই 2014 থেকে আজকে দিন দেখতে দেখতে 2047-এ বিকশিত ভারত অনেকটা সময়, সেই 33 বছর 34 বছর। দিলীপ দা কুণালদা, দিলীপ দা না, আমি বলছি কি এটাই ওই এত বড় বলে সেই চার্লি চ্যাপলিনের গ্রেট ডিক্টেটর সিনেমা কথা মনে পড়ে যাচ্ছে। উত্তর হচ্ছে চেষ্টা করব। দিলীপ দা দেখুন, দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্যা তো আজ নয়, স্বাধীনতার পর থেকে যখন থেকে সরকার হয়েছে তখন থেকে। হ্যাঁ, কখনো বাড়ে কখনো কমে, কিন্তু হিসাব বলছে দ্রব্যমূল্য বৃদ্ধি তার যে সেন্সেক্স ইদানিং কালের মধ্যে সারা বিশ্বে বা আগের সরকার ভারতবর্ষে তার চেয়ে কম অবস্থায় আছে এখন ভারতবর্ষে, যেটা ইন্ডেক্স। তো সেই জন্য পরিস্থিতির কারণে যুদ্ধ বা করোনা ইত্যাদির জন্য কিছু তো সমস্যা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। সেখানে কেন্দ্র সরকার বাড়ি বাড়িতে চাল ডালের ব্যবস্থা করছেন, অন্যান্য চিকিৎসা সুবিধা দিয়ে মানুষের কষ্ট কম করার চেষ্টা করছেন। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সবটা আমাদের হাতে নেই। অন্যান্য দেশে 50% বেড়েছে, আমাদের 20-25% বেড়েছে। তো সেটা সমস্যা চলতে থাকবে, সমাধানের চেষ্টাও চলতে থাকবে। না, এটা পুরোটা দিলীপ দা আমি শ্রদ্ধা রেখে বলছি, ঠিক বললেন না। গত 13 বছরে রিটেল প্রাইস ইন্ডেক্স সব থেকে বেশি ভারতবর্ষে, এবং বিশ্বের বাজারে তেলের দাম যখন তলানিতে তখনও পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে রাজ্যে এবং কেন্দ্রে, এবং গ্যাসের দামও বেড়েছে। ফলে এই প্রায় 35,000 কোটি টাকা রোজগার হয়েছে। আমি খালি সৌম্যদাকে মনে করিয়ে দিই ওনার পুরনো নেতার একটা স্টেটমেন্ট, প্রয়াত রাজীব গান্ধী, প্রাইস হাইক হোয়াট সাম ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন। বলতে হবে অয়েল বন্ডের কথা মনে আছে? সব মনে আছে। তার কারণটা অয়েল পুল অ্যাকাউন্টের কথা মনে আছে আপনার? এই এক সেকেন্ড, আমাদের দেশে একটা সময় সেটা মনে আছে, অত্যাবশ্যকীয় জিনিসপত্রের কালোবাজারি করলে জেল হতো। বাজপেয়ী সরকার সেই নিয়মকে পাল্টে করলো, 10,000 টাকা জরিমানা দিলেই কালোবাজার মাফ হয়ে যাবে। তা ওই সেদিন যে পাপ করেছিলেন বাজপেয়ী মমতা ব্যানার্জির গভর্নমেন্ট, তার ফল আজও দেশের মানুষ মনে আছে। এখানে একটা জিনিস বলে দেওয়া উচিত, নিশ্চিতভাবে কেন্দ্রের 2013 থেকে তারপরে 14, 15, 16 যে পরিস্থিতি, তাতে দাম বাড়ছে। পাশাপাশি আপনি এটা খেয়াল করবেন যে পশ্চিমবঙ্গে অন্তত পশ্চিমবঙ্গ সরকার একেবারে গরিব মানুষদের কথাও ভেবে প্রত্যেকটি ফ্যামিলিকে বিনামূল্যে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, কন্যাশ্রী থেকে সবুজ সাথী স্কুলের ইউনিফর্ম পর্যন্ত, সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সেখান থেকে কৃষক বন্ধু, প্রত্যেকটি স্টেজে যেখানে যেখানে এই আর্থিক চাপটা কাটানোর জন্য সাহায্যের দরকার, সেই জায়গাটা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। আমার প্রশ্ন ছিল বিজেপির কাছে যে অয়েল পুল অ্যাকাউন্টটা তৈরি হয়েছিল 47-এর পর দেশের এমার্জেন্সির জন্য, এমার্জেন্সি লাগলে এই টাকাটা ইউজ করা হবে, যে 60,000 কোটি টাকা, সেটাই তো বলছি 60,000 কোটি টাকা সেটাতে ছিল। অটল বিহারীজি এসে উনি অয়েল পুল অ্যাকাউন্টটা ক্লোজ করে অয়েল বন্ড চালু করলেন। সেই অয়েল পুল অ্যাকাউন্টে 60,000 কোটি টাকার হদিশ আজ অব্দি পাওয়া যায়নি। সেই তথ্য নেই, নথি নেই, কিচ্ছু নেই। সেটা কোথায় গেছে বিজেপি সরকার? কংগ্রেস বলতে পারবে কেন?
আরেকটা তদন্ত দরকার, আবার মানে দুজনকে ছেলে বাজপেয়ী ওগুলোকে সরিয়ে কংগ্রেসের কাছে জমা পাঠাতে দিয়েছিল। ছেলে এমনিতেই পেলে আছে। বাজপেয়ী কি কংগ্রেসে জয়েন করেছিল নাকি বলুন? কংগ্রেসের অভিযোগে অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসে জয়েন করেছিল? কংগ্রেসকে দিয়েছিলেন। সোনিয়া গান্ধী অটল বিহারী বাজপেয়ী কংগ্রেসে জয়েন করেছিল? অভিযোগ কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীদের ফান্ড লোপাট করেছে কংগ্রেস, কংগ্রেস আর দুর্নীতি সমর্থক সিনোনিমাস। বলুন। আমি সবার কাছে একটাই অনুরোধ করব, ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য প্রত্যেক কটা রাজনৈতিক দল কি চিন্তা ভাবনা করছেন। বাঘ আর হরিণের মধ্যে তো হরিণ তো শান্তি চাইবে, বাঘ হচ্ছে শাসক দল, সঙ্গে পুলিশ, নেতা 3,500 লোক নিয়ে বেরোয়। ওটা বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে। কি করবেন বলুন? বাংলার এই ধরনের কুণাল চায়, নির্বাচনী- কুণালের নেতারা চায়। নির্বাচনী যে সন্ত্রাস এরম নয় যে আমরা কুণাল নিজেই আজকে সন্ত্রাসের হঠাৎ শিকার। শুনছি, একদম। এটা অতীতেও হয়েছে, কমানোর চেষ্টা হচ্ছে, বন্ধ হলে ভালো। চাকরি চুরি টুরিগুলো কিন্তু- আজকে হঠাৎ শুনছি, এগুলো আগে কিন্তু শুনিনি। সমানে যদি দেখো, তুমি যদি ঠিক করো প্রশ্নকর্তাদের সময় কথা বলবে, উত্তরদাতাদের আপনি আবার সময় প্রশ্নকর্তা কথা হলেন বলবে, কবে? তাহলে তুমি ছোট ছেলে, আপনি তাহলে প্রশ্নকর্তা এতটা কবে? বাচালতা ভালো নয়। না না, তো যাই হোক, ওই চাকরি তো চুরিটা এখন নতুন শুনছি। কথাটা চাকরি চুরি, দাম জমানায় প্রত্যেকটা না, কোনো চাকরি হোল চুরি টাইমারের হয়নি, বাড়ি। বললে তোমাদের সময় কম্পিউটার তাদেরকে ছিল জেলে না। ঢুকিয়ে আপনাকে জেলে ঢোকালো কেন মমতা ব্যানার্জি? আরে মহা মুশকিল। মুডের ওপর ব্যাপার নাকি? না মুড়ির কেন, সেটা আমি কি হবে? শুধু এই টপিক যাক, নিয়ে এটা বলুন, আলোচনা কি করতে হবে? রাজি আছি। তুমি নাকি হোল টাইমার, তুমি বাবার টাকা দিয়ে 22 লাখ টাকা গাড়ি কিনেছো কেন? তারপর তুমি বেশ করে। গরিবের নেতা সেজে বাড়াও। তো চাকরি চুরির টাকায় কিনবো? না, না। না আপনার মতো চিটফান্ডের টাকা, সুদ তোমরা- তোলার টাকায় তোমরা কিনবো? করেছো। আপনার গাড়ি সুদ তোলার তোমার টাকায় কেনা, আমার গাড়ি আমার বাবার টাকায় কত কেনা। কোটি টাকার বিজ্ঞাপন নিয়েছে? যত কোটি টাকার ইচ্ছা নিয়েছে। আপনি জেলে ঢোকান না, আপনাকে না, জেলে ঢোকালো কেন? কেন? মমতা ব্যানার্জি তুমি আপনাকে আগে জেলে ঢোকালো সেটা কেন? বলো, আরে আমি তো তোমার আপনার পার্টি পক্ষে। ঘোষিতভাবে কত আমি তো নিয়েছে? আপনার পক্ষে। কত নিয়েছে? আরে আমি তো আপনার পক্ষে, আপনাকে জেলে ঢোকালো কেন? ডিফেন্ড করতে গেলে যদি তাহলে সবসময় আপনাকে চেষ্টা জেলে করো, ঢোকালো তাহলে কেন? রাত পোহালেই ভোট এবং কাউন্টিং। আমরা চাইবো যে আগামী ভোট শান্তিপূর্ণ হোক, শান্তিপূর্ণ ইতিমধ্যে তুমিও শান্তিতে থাকো। শান্তিপূর্ণ ভোট হোক এবং সরকার যেই গড়ুক, সরকার যেই তৈরি হোক, যে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি, সমৃদ্ধি বজায় থাকুক। সোজা সাপটার পক্ষ থেকে, নিউজ 18 বাংলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।